পরিবেশটা ভীষণ অন্ধকার। রাত ১টা বাজে। চারদিকটা নিস্তব্ধ শুনশান, নীরবতায় ছেয়ে গেছে। পিন নীরবতায় পরিবেশটা বিরাজ করছে। ভয়ঙ্কর রূপ ধারণ করেছে পরিবেশটা। চারদিকে কালো ঘন আধার, অন্ধকারের কোনো কিছুই দেখা যায় না। অন্যদিকে আকাশ থেকে ভেঙে পড়ছে মুষলধারায় আষাঢ় শ্রাবণে বৃষ্টি। বৃষ্টির ফোঁটার কারণে চারদিকটা থই থই শব্দে মুখরিত হয়ে উঠেছে। মাঝে মধ্যে আকাশটা গগন ফাটা চিৎকার দিয়ে হুংকার মেরে গর্জন মারে। আকাশের হঠাৎ হঠাৎ ভয়ঙ্কর রূপ যেন পরিবেশটাকে আরো আতঙ্ক করে তোলে। বৃষ্টির এত গতি যে আশেপাশে কোনো মানুষকে চেনা বা দেখা যায় না, এতটাই বৃষ্টির গতিবেগ। বেশ ভয়ঙ্কর হয়ে উঠেছে এই পরিবেশটা। এরই মধ্যে একটা বাড়িতে বন্ধ রুমের মধ্যে দেখতে পাওয়া যায় জিরো বাল্বের বাতি জ্বলছে। রুমের মধ্যে বসে আছে কোনো এক অজানা ব্যক্তি। হাতে সিগারেট, সোফার ওপরে পায়ে পা তুলে বসে আছে। তার সামনে চেয়ারের সাথে বেঁধে রাখা আছে একটা ছেলেকে। ছেলেটার মাথার উপরে হলদে রঙের জিরো বাল্বের বাতি জ্বলছে। অন্ধকার থাকায় স্পষ্টভাবে দেখা যায় না, তবে অনুমান করা যাচ্ছে রক্তাক্ত শরীর নিয়ে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে ছেলেটাকে। তার সামনে অজানা ব্যক্তিটা মনের সুখে সিগারেট টানছে, আর নিকোটিনের ধোঁয়াগুলো এই বিষাক্তময় পরিবেশটাতে ছেড়ে দিচ্ছে। এখনো ছেলেটার জ্ঞান ফেরেনি। অতিরিক্ত মারার কারণে শরীরের বিভিন্ন জায়গায় ফেটে গেছে, রক্ত এখনো চুয়ে চুয়ে শরীর থেকে পড়ছে। পাশে বসে থাকা অজানা ব্যক্তিটার উদ্দেশ্যে রুমের মধ্যে একটা ছেলে প্রবেশ করে আর বলে ওঠে, স্যার, এই ক্রিমিনালটা কলেজের বিভিন্ন ষড়যন্ত্র এবং খারাপ কাজের সাথে যুক্ত ছিল। এখানে সকল অপরাধের ডকুমেন্টস আছে। ছেলেটার কথা শুনে আগন্তুকটির হাতে থাকা সিগারেটের অংশটা মাটিতে ফেলে দেয়। তারপর পা দিয়ে পিষে মুখের ভেতরে থাকা ধোঁয়াগুলো উড়িয়ে দেয় বিস্ময় বিষাক্ত পরিবেশের মৃদু বাতাসের মাঝে, আর মুচকি এসে বলে ওঠে, আমি দেখছি। তুমি বাইরে গিয়ে অপেক্ষা করো, আর হ্যাঁ, ফুটন্ত গরম পানি নিয়ে আসো আর আমার ব্যাগটা নিয়ে আসো। জি স্যার, এখনই নিয়ে আসছি। এই বলে ছেলেটা চলে যায়। চেয়ারে বাঁধা থাকা ছেলেটার এখনো জ্ঞান ফেরেনি। মুখ, চোখ, কান, নাক দিয়ে এখনো রক্ত পড়ছে। চেয়ারের ওপর পায়ে পা তুলে অজানা ব্যক্তিটা ছেলেটার সামনে গিয়ে বসে আছে। এমন সময় সেই ছেলেটা আবার এসে বলে ওঠে, স্যার, এই নিন আপনার গরম পানি এবং এখানে আপনার ব্যাগ রাখা আছে। ব্যাগের ভেতর আপনার সমস্ত জিনিসপত্র গুছিয়ে রাখা আছে। ছেলেটার কথা শুনে অজানা ব্যক্তিটা আবারও একটা রহস্যময় মুচকি হাসি দেয়, আর মুচকি এসে বলে ওঠে, তুমি এক কাজ করো, বাইরে গিয়ে সবাইকে ভেতরে ডেকে নিয়ে আসো আর একটা ক্যামেরা ওপেন করো যাতে সমস্ত ভিডিওটা সেখানে রেকর্ড হয়ে থাকে। জি স্যার, অবশ্যই স্যার, এখনই তৈরি করছি সবকিছু। এই বলে ছেলেটা সেখান থেকে চলে যায়। আর সেই অজানা ব্যক্তিটা গরম পানির বালতিটা তার সামনে নিয়ে আসে এবং বক্সটা একটা টেবিলের ওপর রেখে বক্সের মুখ খুলে ভেতর থেকে বের করে অসংখ্য যন্ত্রপাতি, যেগুলো একটা সুস্থ মানুষ দেখলেই ভয়ে অসুস্থ হয়ে যাবে। এতটাই ভয়ঙ্কর ভয়ঙ্কর সেখানে সমস্ত জিনিস রাখা হয়েছে, যেটা দেখলে একজন হার্টের রোগী নিমেষেই মৃত্যুর দুয়ারে ঝরে পড়বে। এতটাই ভয়ঙ্কর ভয়ঙ্কর সেখানে জিনিস রাখা আছে। চলুন তাহলে আপনাদের শুনিয়ে আনি বক্সের ভেতরে কি কি জিনিস রাখা আছে। বক্সের ভেতরে রাখা আছে সোনার তৈরি চাপাতি, কুড়ালের টুকরো, কাঁচের কি ছুরি এবং ব্লেড এবং ব্রেড হাতুড়ি, ইলেকট্রিক্যাল শক, গ্রিল মেশিন, হ্যাশকুক, করার ছুরি, কাঁচি, চিমটি, প্লাস আর বেশ কিছু জিনিসপত্র। এত সব জিনিসপত্র দেখে উপস্থিত থাকা বেশ কয়েকজনের ঘাম অঝরে ঝরতে শুরু করে। আগন্তুকটি মুচকি একটা হাসি দেয় আর বলে ওঠে, জুয়েল, দ্রুত আমার মগটা নিয়ে আয় আর সবাইকে ভেতরে ডাক। পাশেই ক্যামেরাটা ওপেন করে ধর। জি ভাই, সবকিছু রেডি করা আছে। আর আপনার এই নিন মগটা। ওকে, ঠিক আছে, তুই পাশে দাঁড়িয়ে দেখ আর সমস্তটা ভিডিও কর। এই বলে রাসেল নামের আগন্তুকটা জুয়েলের হাতে থাকা একটা লাল কালারের মগ নিয়ে বালতির মধ্য থেকে ফুটন্ত গরম পানি নেয় আর সেটা দেয় চেয়ারের সাথে বেঁধে রাখা মানুষ ছেলেটার মুখে। গরম পানির ছিটা মুখের উপরে পড়ার সাথে সাথেই ছেলেটা পাগলা কুত্তার মতন লাফালাফি শুরু করেছে। ছেলেটা ছটফট করতে থাকে। মুহূর্তের মধ্যেই পুরো মুখটা পুড়ে গিয়ে ঝলসে যায়। মুখের চামড়াগুলো খসে পড়তে শুরু করেছে। ভয়ঙ্কর দেখতে লাগছে এই মুহূর্তে ছেলেটাকে। পুরো শরীরের মাংস যেন সেদ্ধ হয়ে গেছে। যেখানে যেখানে গরম পানির ছিটাগুলো পড়েছে সে জায়গাটা মুহূর্তেই পুড়ে গিয়ে সেই জায়গার চামড়াগুলো খসে পড়তে শুরু করেছে। ভয়ঙ্কর বিশ্রী আকৃতি হয়ে গেছে চেহারা। যে কোনো সুস্থ মানুষ এই মুহূর্তে ছেলেটাকে দেখলে সে নিশ্চিত হার্ট স্ট্রোক করবে, কেননা ভয়ঙ্কর আকৃতির চেহারা হয়ে গেছে ছেলেটার। আর্তনাদ আর চিৎকার যেন পুরো রুমটাকে কাঁপিয়ে তোলে।
ছেলেটার মুখের ভেতরে এবার একটা কাপড় ঢুকিয়ে দেয়। তারপর এক ভয়ঙ্কর হাসি দেয় সে অজানা রাসেল নামের আগন্তুকটি। তারপর একটা হাতুড়ি আর একটা প্লাস নেয়। ডান হাতের একটা আঙ্গুল প্লাস দিয়ে চেপে ধরে তারপর হাতুড়ি দিয়ে বেধড়কভাবে হাতের আঙ্গুলের ওপর আঘাত করতে থাকে। পুরো হাতের 5টা আঙ্গুল থেতলে দিয়ে পিঠা বানিয়ে দিয়েছে। ছেলেটার চোখ থেকে পানি না পড়ে পড়ছে রক্ত। এতটা নৃশংস আর অত্যাচার শুরু করেছে ছেলেটা। উঠে দাঁড়াতে পারে না, গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না, শুধু গোঙাচ্ছে। এরপর ইলেকট্রিক্যাল শক দেওয়ার জন্য মাথায় একটা তার পেঁচিয়ে দেয়। তারপর বোর্ডে ফ্ল্যাকের মধ্যে সুইচ বোর্ড লাগিয়ে দেয়। তার পেঁচিয়ে তারপর সুইচ দেওয়ার সাথে সাথে সেটার পুরো শরীরে ইলেকট্রিক্যাল শক দিতে থাকে। সেটা ইলেকট্রিক্যাল শকে সারা শরীরে আগুন ধরে যায়। ছেলেটা ইলেকট্রিক্যাল শক খাওয়ার কারণে প্রায় পুড়ে গেছে। মৃত্যুর দুয়ারে ঢলে পড়ে ছেলেটা। এমন সময় তার মুখের ভেতর থেকে কাপড়টা বের করে রাসেল নামের আগন্তুকটা বলে ওঠে, কিরে, এখন সত্যি মুখ খুলবি নাকি তোকে আরো অত্যাচার করতে হবে? চেয়ারের সাথে বাঁধা অবস্থায় থাকা ছেলেটা কথা বলতে পারে না। পাগলা কুত্তাগুলোর মতন জিহ্বাটা মুখের ভেতরে থেকে বের করে ফ্লোরের ওপর রেখেছে। কেন নির্মম অত্যাচার তার সাথে করা হচ্ছে ছেলেটা মাথা উঠাতে পারে না। নিচ থেকেই বলে ওঠে, ভাই, আমাকে মেরো না। আমি এর বিষয়ে কোনো কিছুই জানি না। শুধু এইটুকুই জানি, ভার্সিটি থেকে বিভিন্ন মেয়ে বা কোনো কিছু পাচার করাই আমাদের দায়িত্ব ছিল। উপর থেকে আমাকে নির্দেশ দিত, আমি সেই নির্দেশ অনুযায়ী কাজ করতাম। হ্যাঁ, আমি তো সেটাই জানতে চাচ্ছি যে তোর সাথে কে কে জড়িত আছে। ভাই, আমার সাথে কে কে জড়িত আছে সেটা আমি জানি না, তবে ভার্সিটিতে আমি একাই রাজত্ব করতাম, আর উপর থেকে আমাকে কল করে সবকিছু করতে বলতো। এর সাথে কে কে জড়িত আছে আমি কোনো কিছুই জানি না। তোমরা আর আমাকে মেরো না। আমি তোমাদের অত্যাচার আর সহ্য করতে পারছি না। এটা তুই কি করে ভাবলি যে তোকে এত কষ্ট করে ধরার পর ছেড়ে দেব? এই কথাটা বলার পর ছেলেটার একটা চোখ কানা করে দেয়। কলমের লিড দিয়ে গুঁতা দেওয়ার কারণে চোখটা মুহূর্তের মধ্যেই কানা হয়ে রক্ত পড়তে শুরু করে। এরপর একটা ছুরি দিয়ে চোখটা চোখের জায়গা থেকে উপড়ে ফেলে। সেটা গগন কাঁপানো এক চিৎকার দেয়। তারপর বাম হাতের 5টা আঙুল কেটে ফেলে। কাটা স্থানে লবণ, কাঁচা লঙ্কার গুঁড়ো, হলুদ, সাথে চুন ঢেলে দেয়। সেটা ছটফট করতে থাকে। এই সুযোগে 2 চোখে পেঁয়াজের রস ঢেলে দেয়। সেটার আর্তনাদ আর চিৎকার যেন দেখার মতো নয়। সেটা কান্না অবস্থায় বলে ওঠে, ভাই, আমি সত্যি বলছি, তোমরা আমাকে মেরো না। আমি জানি না তোমরা কে, তোমরা আমাকে এখানে কেন তুলে এনেছো। আমি জানি আমি অপরাধী, অপরাধ করেছি, তাই বলে তোমরা আমাকে এই মরণবিধি যন্ত্রণা দিও না। তোমাদের এই মরণবিধি যন্ত্রণা আমি যে আর সহ্য করতে পারছি না। এর থেকে একেবারে তোমরা আমাকে মেরে ফেলো। ছেলেটার কথা শুনে উচ্চস্বরে হাসতে থাকে উপস্থিত থাকা সকলে মিলে। তাদের মধ্যে থেকে আগন্তুক রাসেল মুচকি হেসে বলে ওঠে, হুম হুম, তুই আমার পরিচয় জানতে চাস? তাহলে মরার আগে তোকে বলে দেই, বাংলাদেশ কমান্ডো বাহিনীর নির্বাহী অফিসার রাসেল শেখ। রাসেল শেখ নামটা শুনে কলিজার পানি সাথে সাথে শুকিয়ে যায়। কেননা সুয়েল নামের রক্তাক্তবিহীন ছেলেটা জানে যে এই রাসেল শেখ কতটা ভয়ঙ্কর মানুষ। বাংলাদেশ সেনাবাহিনীর নির্বাহী অফিসার, কমান্ডো পদে দায়িত্ব পালন করছে। খুব ভয়ঙ্কর একটা অফিসার। নাম শুনলে ভয়ে কলিজার পানি শুকিয়ে যায়। এতটাই ভয়ঙ্কর এই নির্বাহী অফিসার রাসেল শেখ, যার নাম শুনলে বাংলাদেশের আবছা আবছা অপরাধীরা নিজেদের আস্তানা থেকে আন্ডারগ্রাউন্ডে যেতে বাধ্য হয়। তার নাম হচ্ছে রাসেল শেখ। রাসেল বলে ওঠে, জুয়েল, দ্রুত খবর নেন, ভার্সিটিতে কালকে আমার অ্যাডমিশনের ব্যবস্থা করো। আরে একে মেরে লাশটা 4 রাস্তার মোড়ে ফেলে আসবে। ওকে স্যার, কাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর কোনো কথা না বলে ছেলেটাকে একটা টেবিলের উপর শুয়ে দেওয়া হয়। তারপর একটা ধারালো ছুরি ছেলেটার গলার ওপরে রেখে পাঠা ছাগলকে যেভাবে বলি দেওয়া হয় ঠিক সেভাবে এক কোপে শরীর থেকে মাত্রা আলাদা করে ফেলা হয়। তারপর পাঠা ছাগল যেভাবে বলে দেওয়া হয় সেভাবে বলি দেওয়ার পর ছেলেটা সেখানে ছটফট করতে থাকে। মুহূর্তের মধ্যে চোখের সামনে মৃত্যুর দুয়ারে ঢলে পড়ে সোহেল নামের ছেলেটা। এরপর রাসেল নামের আগন্তুক বেরিয়ে পড়ে গোডাউন থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে। তারপর জুয়েল সহ বেশ কয়েকজন অফিসার মিলে লাশটাকে ফেলে দিয়ে আসে 4 রাস্তার মোড়ে। পরদিন সকালে গগন ফাটা এই রোদে ইট পাটকেলের এই শহরে তীব্র আকারে রোদ উঠেছে। রোদের গতিবেগ এতই যে পিঠের চামড়া পুড়ে ঘাম ঝরতে শুরু করেছে। কাঁধে ব্যাগ, হাতে ঘড়ি, চোখে রঙিন সানগ্লাস, পরনে ঢিলেঢালা শার্ট, পরনে পুরনো আমলের প্যান্ট, পায়ে ব্রিটিশ আমলের স্যান্ডেল, কাঁধে ছেঁড়া ব্যাগ, চুলগুলো উস্কো এলোমেলো অগোছালো হয়ে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে সোনার দেশ বাংলাদেশের রাজশাহী বিভাগের
ভার্সিটির সামনে। ভার্সিটির সামনে এসে নাকের কাছে চশমাটাকে এনে ভার্সিটির নামটা ভালো করে পড়ে আবারও চশমাটাকে ঠিক করে ভার্সিটির ভেতরে পা রাখে ছেলেটা। তারপর আর চোখে এদিক ওদিক তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে গুটি গুটি পায়ে আবার সামনে এগিয়ে যেতে থাকে ছেলেটা। ছেলেটা নিজের মতো করে আনমনে হাঁটছিল। হঠাৎ করে ছেলেটা কোনো কিছুর সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। ছেলেটা উঠে যাওয়ার আগেই কেউ একজন ছেলেটাকে তুলে দাঁড় করায়। তারপর জুতা দিয়ে বেশ কয়েকটা থাপ্পড় মারে। ছেলেটা থাপ্পড় খেয়ে গাল ফেটে গিয়ে রক্ত পড়তে থাকে। ছেলেটার সামনে থাকা কেউ একজন আঙুল তুলে গালি দিয়ে বলে ওঠে, কুত্তার বাচ্চা শালা বাইঞ্চোদ, তুই কি চোখে দেখতে পারিস না? চোখ কি পকেটে নিয়ে ঘুরিস? জলজীবন্ত একটা মানুষকে এসে ধাক্কা দিয়ে দিলি। ধাক্কা দিয়ে দিয়েছিস তো ঠিক আছে, ধাক্কা দেওয়ার পর আবার তুই ফেলে দিলি। কোন জঙ্গল থেকে যে এসব উঠে আসে আসলে বুঝি না। মেয়েটার কোনো কথাই বলে না। বেশ কয়েকটা কথা শুনে তাড়াহুড়ো করে ভার্সিটি থেকে বের হয়ে যায়। সেটা কোনো কিছু বলে ওঠার আগেই মেয়েটা চলে যায়। সেটা মুচকি এসে পকেট থেকে একটা রুমাল বের করে গালের রক্তগুলো মুছে নেয়। তারপর আবার গুটি গুটি পায়ে সামনে যেতে থাকে। এমন সময় পেছন থেকে কেউ একজন ডাক দিয়ে বলে ওঠে, বাংলার খ্যাত স্টাইলিশ হিরো, কোন জঙ্গল থেকে উঠে এলি, এদিকে আয়। সেটা এদিক ওদিক না তাকিয়ে নিজের মতো করে হেঁটে চলেছে। কারো কথায় কোনো কিছুর মত নেই। নিজের মতো করে পায়ে হেঁটে সামনে এগিয়ে চলেছে। এমন সময় পেছন থেকে আবারও মেয়েলি কণ্ঠে কেউ একজন বলে ওঠে, কি রে জঙ্গলি ক্ষেত, চার চৌকলা, তোকে যে ডাকছি এদিকে, শুনতে পাচ্ছিস না? সেটা এবার থমকে যায়। হঠাৎ করে পেছন থেকে এমন কারো ডাক শুনে আশেপাশে তাকিয়ে দেখতে পায় কেউ নেই। পেছন থেকে আবার বলে ওঠে, আরে দেশি হিরো, বিদেশি ক্ষেত, তোর পেছনে, তোকে ডাকছি। সেটা আবার তার পেছনে ঘুরে দেখতে পায় বেশ কিছু মেয়ে বসে আছে। সেই মেয়েগুলো তাকে ডাকছে। সেটা কি করবে বুঝতে পারে না। সেটা আবার ভয়ে ভয়ে গুটি গুটি পায়ে সামনে এগিয়ে যায় মেয়েগুলোর কাছে। তারপর সেখানে গিয়ে দাঁড়ায় আর বলে ওঠে মেয়েদের উদ্দেশ্যে, জি আপু, আমাকে ডেকেছেন? আমি এই ভার্সিটিতে নতুন এসেছি। মেয়েটা কোনো কথাই বলে না। ছেলেটা এই কথা বলতেই পরপর বেশ কয়েকটা থাপ্পড় দেয় ছেলেটার গালে। ছেলেটা থাপ্পড় খেয়ে হতবাক দৃষ্টিতে সেই দিকে তাকায়। ছেলেটা বুঝতে পারে না যে কি কারণে তাকে থাপ্পড় মারলো মেয়েটা। ছেলেটা বলে ওঠে, আপু, আপনি আমাকে থাপ্পড় মারলেন কেন? আমি আবার কি করলাম? ছেলেটার কথা শুনে মেয়েটা এবার মুচকে একটা হাসি দেয় আর বলে ওঠে, আরে ক্ষেত, তোকে ডাকছি আর তুই কিনা বলছিস কাকে ডাকছি? শোন, তোকে থাপ্পড় মারলাম এই কারণে, কারণ তুই এখানে এসে আমাদেরকে সালাম দিসনি। তোকে এতগুলো ডাক দিয়েছি, তারপরেও তুই শুনিসনি। দ্বিতীয়ত, তুই আমাদের বান্ধবী বর্ষাকে ধাক্কা দিয়েছিস। এখানে দাঁড়িয়ে থাক, বর্ষা আসবে, তারপরে তুই যাবি। আপু, বর্ষাকে আমি তো তাকে চিনি না, আর আমি তো কাউকে ধাক্কা দেই নাই। চুপ, একদম কথা বলবি না, না হলে আরো বেশ কয়েকটা থাপ্পড় দেবো, আর থাপ্পড় দিয়ে তোর সব দাঁত ফেলে দেবো। ছেলেটা আর কোনো কথা বলে না, চুপটি করে সেখানে দাঁড়িয়ে থাকে। এমন সময় ছেলেটা লক্ষ্য করে ভার্সিটির ভেতরে পাঁচটা বাইক প্রবেশ করছে। বাইকগুলো স্ট্যান্ড করে সোজা ছেলেগুলো ক্যান্টিনে চলে যায়। তারপর ক্যান্টিনে গিয়ে কি যেন একটা প্যাকেট ক্যান্টিনের ভেতর রেখে আবার চলে যায় ভার্সিটির প্রিন্সিপালের রুমে। ছেলেটা এই দৃশ্যটা দেখে সেদিকে আর চোখে তাকিয়ে আছে। ছেলেটা আনমনে কিছু একটা ভাবতে থাকে। এমন সময় সুলতানা তাকে ডাকতে থাকে, কিন্তু সেদিকে তার কোনো হুঁশ নেই। এমন সময় সুলতানা আরো বেশ কয়েকটা থাপ্পড় দেয় আর বলে ওঠে, ওই দেখ, বর্ষা চলে এসেছে। আজকে তোর কপালে ভীষণ দুঃখ আছে। তুই জানিস না তুই কার সাথে ধাক্কা খেয়েছিস। আপু, আসলে তো আমি ইচ্ছা করে কাউকে ধাক্কা দেইনি, ওটা তো ধাক্কা লেগে গেছিল। তাদের কথোপকথনের মধ্যে এসে হাজির হয় বর্ষা। বর্ষা এসে দেখতে পায় কলেজের গেটের সামনে যে ছেলেটা তাকে ধাক্কা দিয়েছিল সেই ছেলেটা এখনো সেখানে দাঁড়িয়ে আছে। এটা দেখে বর্ষা বলে ওঠে, কিরে, তোরা এই খ্যাতটাকে কোথায় পেলি? যেভাবে তাকে আটকে রেখেছিস সেখানে? আরে, কলেজের গেটের সামনে তোকে ধাক্কা দিয়েছিল, সেজন্য একে এখানে আটকে রেখেছি। এখন একে কি শাস্তি দেওয়া যায় বলতো? খুব ভালো করেছিস। এর জন্য আমি ধাক্কা খেয়ে পড়ে গেছি, ব্যথা পেয়েছি। ওর জন্য আমার কাজে দেরি হয়ে গেছে। একটুর জন্য আমি সবকিছু হারিয়ে ফেলতাম। আজকে তোকে মজা বোঝাবো যে বর্ষাকে ধাক্কা দেওয়ার পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে, সেটাই এই আজকে নিজের চোখে দেখতে পারবে। আপু, আমি তো আপনাকে ইচ্ছে করে ধাক্কা দেইনি, হঠাৎ লেগে গেছিল। প্লিজ আমাকে এবারের মতো ছেড়ে দিন। তোকে ছাড়বো? তুই জানিস আমি কার মেয়ে? আমি এই শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান আর রাজনৈতিক নেতা মন্ত্রীর মেয়ে। তুই কিনা মন্ত্রীর মেয়েকে ধাক্কা দিয়েছিস? পুরো ভার্সিটি তোকে দেখছে আমাকে ধাক্কা দিতে।
তোকে এমনিতে ছেড়ে দিলে ভার্সিটিতে আমার পাওয়ার থাকবে না, কেউ আমাকে ভয় পাবে না। তোকে তো এমনিতে ছেড়ে দিতে পারি না চান্দু, এখন তোকে শাস্তি পেতে হবে। শাস্তির জন্য তুই রেডি হ। প্লিজ আপু, আমার সাথে এমন করবেন না। আমাকে এবারের মতো ছেড়ে দিন, আমি ভুল করেছি। চুপ, আর কোনো কথা বলবি না, এখানে চুপ করে থাক। এই সুলতানা, একটা হকি স্টিক নিয়ে আয়, আর কয়েকটা জুতার মালা নিয়ে আয়। একে আজকে পরিয়ে পুরো ভার্সিটি ঘোরাবো, সবাই একে জুতার মালা পরাবি। ছেলেটাকে ছেড়ে দেওয়ার জন্য ছেলেটা আকুতি মিনতি করতে থাকে, কিন্তু কেউ তাকে ছেড়ে দিতে রাজি হয় না। বর্ষার কথা মতো সুলতানা গিয়ে কিছু জুতার মালা নিয়ে আসে, তারপর তাকে পরিয়ে দেয়। এরপর কয়েকটা ছবি তুলে ছেড়ে দেয় সোশ্যাল মিডিয়াতে। তারপর সবাই মিলে উড়াধুরা মারতে থাকে রাসেলকে। রাসেল এতজনের হাতে মার খেয়ে মাটিতে পড়ে আছে, শরীরটা রক্তে রক্তাক্ত হয়ে গেছে। অনেক মার মেরেছে, মার খাওয়ার জন্য মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। বর্ষা বলে ওঠে, আজকের মতো হয়ে গেছে, ওকে আর মারা লাগবে না, ওকে ছেড়ে দে তোরা। ও বুঝে গেছে আমি মন্ত্রীর মেয়ে, কতটা ডেঞ্জারাস এবং ভয়ানক। সে আর কখনো আমার সাথে লাগতে আসবে না। আমার সাথে লাগতে আসলে এর পরিণাম খুব খারাপ হবে। এই বলে বর্ষা ও তার দলবল সেখান থেকে চলে যায়। ছেলেটা এখনো মাটিতে পড়ে আছে। অন্যদিক থেকে একটা ছেলে তার বাইকে করে ভার্সিটির মাঠে প্রবেশ করতে যায়। এমন সময় রাসেলকে মাটিতে পড়ে থাকতে দেখে ছেলেটা বাইক স্ট্যান্ড করে রাসেলের হাত ধরে ছেলেটা রাসেলকে তুলে দাঁড় করায়। ছেলেটা বলে ওঠে, তুমি কে আর তুমি এভাবে মাটিতে পড়ে আছো কেন? তোমাকে দেখে মনে হচ্ছে তোমাকে কেউ মেরেছে। ছেলেটা ক্লান্ত শরীর নিয়ে হালকা মৃদু হেসে ছেলেটার উদ্দেশ্যে বলে ওঠে, আমি রাসেল, এই ভার্সিটিতে নতুন অ্যাডমিশন নিয়েছি। তোমাকে দেখে তো মনে হলো তোমাকে অনেক মার মেরেছে কেউ একজন। তোমাকে ভার্সিটিতে কে এত অত্যাচার করলো শুনি, তার নাম? আসলে আমি তাদেরকে চিনি না, তবে সবাই বলাবলি করছিল যে ও নাকি মন্ত্রীর মেয়ে, নাম তার বর্ষা। এই বর্ষাকে তো আমি দেখে নিব। ও অনেকবার বেড়ে গেছে। মন্ত্রীর মেয়ে হয়েছে বলে নিজেকে কি সে প্রধানমন্ত্রী ভাবতে শুরু করেছে? আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি এবার অনার্স 3য় বর্ষে ভর্তি হয়েছি। তুমি তো তাহলে আমার ক্লাসের সেম ইয়ারে, তাহলে আমরা আজ থেকে বন্ধু। কি বলেন এটা ভাই? আমি কখনো আপনার বন্ধু হতে পারি? যেখানে আমার পোশাক দেখে সবাই আমাকে ধূর্ছাই করে, সেখানে আপনি আমাকে বন্ধুত্ব করতে বলছেন? কে কেমন সেটা আমার জানার দরকার নেই। তুমি আজ থেকে আমার বন্ধু, আর বন্ধুদের মধ্যে শুধু তুই এখন হবে কি আমার বন্ধু। ঠিক আছে, আজ থেকে আমরা বন্ধু। তোমার তো নাম জানা হলো না। আবারও তুই আমাকে তুমি করে ডাকছিস? তোকে বললাম না শুধু তুই বলে ডাকবি? আর হ্যাঁ, আমি রাজ। ওকে বন্ধু, ঠিক আছে, চলো ক্লাসে যাই। রাজ রাসেলকে ক্লাসের ভেতরে যেতে বলে নিজে বাইকটা স্ট্যান্ড করতে চলে যায়। রাসেল নিজের মতো করে ভার্সিটিতে চারিদিক দিয়ে ঘুরে দেখতে থাকে। এমন সময় তার মনে পড়ে ভার্সিটিতে বেশ কয়েকজন বাইক নিয়ে প্রবেশ করছিল এবং তারা রুমের ভেতর প্রবেশ করেছিল। প্রিন্সিপালের সেদিকে তার মনে ছিল না। মনে পড়তে রাসেল গুটি গুটি পায়ে প্রিন্সিপালের জানালার কাছে গিয়ে দাঁড়ায়। ভেতরে ছেলেগুলো বলছে, প্রিন্সিপাল সাহেব, এবারে প্রায় 50 কোটি টাকার মাল সাপ্লাই হচ্ছে। আপনার এইখান থেকে প্রায় 70টা মেয়ে পাচার হয়েছে। সব টাকা ব্যাংকে রাখা আছে। ঠিক আছে, তোরা মন দিয়ে শোন। হুটহাট করে তোরা কলেজে আসবি না। আমি খবর পেয়েছি বাংলাদেশের সেনাবাহিনীর কমান্ডো এক অফিসার এই শহরে চলে এসেছে। ছদ্মবেশে আছে, কেউ তাকে আজ পর্যন্ত দেখতে পায়নি। যে দেখেছে তাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। সে খুব ধুরধর অফিসার, সাবধানে কাজ করবি। কোনো অফিসার আমাদের কোনো কিছুই করতে পারবে না। যতক্ষণ না আমরা ভার্সিটির আছি ততক্ষণ না কোনো অফিসার এখানে পা রাখতে পারবে না। এখানে আমাদের অসংখ্য ছেলেপেলে ছদ্মবেশে আছে, তাই নিশ্চিন্তে থাকুন। হোস্টেলে আরো 10টা মেয়েকে আটকে রাখা আছে, ওদেরকে আজকে নিয়ে পাচার করবে লন্ডনের দেশে। ওখানে আমার কন্টাক্ট হয়েছে, কয়েকজনের সাথে 8 কোটি টাকা দিতে চেয়েছে 10টা মেয়ের জন্য। ঠিক আছে প্রিন্সিপাল সাহেব, কাজ হয়ে যাবে। কোথায় ডেলিভারি দিতে হবে? তোরা আজ রাত 1টার দিকে রাঙ্গামাটি যাবে, সেখানে থেকেই ওই ট্রাকটা পাঠাবে। ওখানে করেই হেলিকপ্টারে করে ওরা ওদের দেশে নিয়ে যাবে। ঠিক আছে প্রিন্সিপাল সাহেব, কাজ হয়ে যাবে। আর টাকাগুলো আপনি ব্যাংক থেকে তুলে এনে কাজে লেগে যাবেন। কথাগুলো বলে ছেলেগুলো বেরিয়ে যায়। এটা শুনে রাসেল একটা মুচকি হাসি দেয়। তারপর রাসেল গুটি গুটি পায়ে নিজের ক্লাসরুমের উদ্দেশ্যে রওনা দেয়। পুরো ক্লাস ফুল হয়ে গেছে, একটা বেঞ্চ ফাঁকা নেই। ছাত্রছাত্রী দিয়ে পুরো ক্লাসরুম ভরপুর, শুধু সামনের সিটটা ফাঁকা আছে। রাসেল আর কোনো কিছু না ভেবে এদিক ওদিক না তাকিয়ে সামনের সিটে বসে পড়ে। রাসেলকে সামনের সিটে বসতে দেখে ক্লাসের সবাই হতবাক চোখে তাকিয়ে আছে, কেননা সামনের বেঞ্চে আজ পর্যন্ত কেউ বসার সাহস পায়নি। সে সামনের বেঞ্চে শুধু বর্ষা আর তার কাছের মানুষগুলো বসে।
আজকে কিনা গাইয়া জঙ্গলি কোথাকার ক্ষেত রাসেল বসেছে, এরা দেখে সবাই হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এমনকি স্যার পর্যন্ত রাসেলের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। স্যার কোনো কিছু না বলে না। ক্লাসে সবাই চুপচাপ, স্যার নিজের মতো করে লিখতে থাকে বোর্ডে। এমন সময় হঠাৎ করে কোথা থেকে যেন বর্ষা ও তার দলবল আসে। বর্ষা আসার সাথে সাথে রাসেলের শার্টের কলার ধরে বাইরে টেনে বের করে পরপর বেশ কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয়। থাপ্পড়ের শব্দে পুরো ক্লাস নিস্তব্ধ ও শুনশান। পিনপিন নীরবতায় বিরাজ করছে। নিস্তব্ধ হয়ে গেছে ক্লাসরুম। অনেকে চমকে উঠেছে থাপ্পড়ের শব্দে। বর্ষা রাগী কণ্ঠে ঝাড়ি দিয়ে বলে ওঠে, কুত্তার বাচ্চা, শালা গাইয়া খ্যাত কোথাকার! তোর সাহস হয় কি করে এই বর্ষার সিটে বসার? তুই জানিস না এই বর্ষা কতটা ডেঞ্জারাস, ভয়ানক একটা মেয়ে? তুই বর্ষার সিটে বসার সাহস পেলি কোথা থেকে? ছেলেটা কোনো কথাই বলে না। সেটা চুপচাপ দাঁড়িয়ে আছে, লজ্জায় কোনো কিছু বলতে পারে না। ক্লাসের সবাই দাঁড়িয়ে গেছে, সবাই হাঁ করে তাকিয়ে আছে ছেলেটার দিকে। বর্ষা আবার বলে ওঠে, কিরে জঙ্গলি খ্যাত গাইয়া ভূত কোথাকার! এখন কথা বলছিস না কেন? এভাবে কলা গাছের মতো দাঁড়িয়ে আছিস কেন? তোকে জিজ্ঞেস করছি কোন সাহসে তুই এই বেঞ্চে বসেছিস? সাহস কোথায় পেলি? রাসেল নামে ছেলেটা এবার অনেক সহ্য করেছে। ধৈর্যের বাঁধ তার ভেঙে গেছে। সে নিজেকে সামলাতে পারে না। পরপর বেশ কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয় বর্ষার গালে, আর ঝাড়ি দিয়ে বলে ওঠে, আমার ইচ্ছা হয়েছে তাই আমি এখানে বসেছি, এতে কাউকে কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। হাউ ডেয়ার ইউ! তোর সাহস হয় কি করে তুই আমার মতো মন্ত্রীর মেয়ে, সুন্দরী একটা মেয়ের গায়ে হাত তোলার? রাসেল কোনো কথা বলে না। রাসেল চুপচাপ দাঁড়িয়ে আছে। রাসেলের এমন হতবাক করা কাণ্ড দেখে ক্লাসরুমের সবাই দাঁড়িয়ে যায়। কেন এই প্রথম কেউ ভার্সিটির মধ্যে ক্লাসের ভেতরে বর্ষার গায়ে হাত দিয়েছে। যেখানে বর্ষা কিনা সবাইকে র্যাগিং করতো, আজকে সেই বর্ষাকে কোথাকার কোন ছেলে এসে অপমান করেছে। বর্ষাকে এতগুলো থাপ্পড় দিয়েছে, সবাই হতবাক হয়ে যায়। এমনকি স্যার পর্যন্ত চমকে উঠেছে রাসেলের করা কর্মকাণ্ডে। বর্ষা আবার বলে ওঠে, তোর সাহস হয় কি করে তুই আমার গায়ে হাত দিয়েছিস? এই মন্ত্রীর মেয়ের গায়ে হাত দিয়েছিস? তুই তুই হয়তো ভুলে গেছিস যে আমার বাবা একজন মন্ত্রী আর আমি তার একমাত্র মেয়ে বর্ষা। যেখানে আমার বাবা আমার শরীরে আজ পর্যন্ত হাত তোলেনি, সেখানে তুই কিনা আমাকে পুরো ক্লাসরুমের এতগুলো ছেলে মেয়ের সামনে থাপ্পড় মেরেছিস। এর পাল্টা জবাব তোকে আজকে বোঝাবো। তুই শুধু এখানে থাক, তোকে আজকে লাশ হয়ে তোর বাড়িতে ফিরতে হবে। রাসেল এই কথা শুনলেন, হাসতে থাকে যেন রাসেল পাগল হয়ে গেছে। বর্ষার কথা শুনে রাসেলের এরকম হঠাৎ পাগলের মতো হাসি দেখে সবাই ভ্যাবাচাকা খেয়ে যায়। কি বলবে কি করবে বুঝতে পারে না। রাসেল মুচকি এসে বলে ওঠে, তোর কোন বাপকে নিয়ে আসার আছে নিয়ে আয়, আমিও দেখে নেব। শালা খ্যাত কোথাকার! তোর এত বড় সাহস যে তুই আমাকে তুই তুকারি করে অপমান করছিস! তোর যদি আজকে জিব্বাটা কেটে রাস্তার কুকুরকে না খাওয়াতে পেরেছি, তাহলে আমার নাম বর্ষা না, তোকে আজকে জেলের ভাত খাইয়ে ছাড়বো আমি। রাসেলের কথা শুনে মুচকি একটা হাসি দিয়ে সামনের বেঞ্চে বসে পড়ে। রাসেলের কর্মকাণ্ড থেকে রাজ হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন রাজ নিজেকে বিশ্বাস করতে পারছে না। যে ছেলেটা কিনা কিছুক্ষণ আগে ভার্সিটির মাথায় এতগুলো ছেলে মেয়ের সামনে অপমানিত হয়ে মার খেলো, সেই ছেলেটা কিনা পুরো ক্লাসরুমের ভেতরে এতগুলো ছাত্রছাত্রীর সামনে থাপ্পড় মারলো বর্ষাকে। স্যার এই দৃশ্য দেখে ক্লাসরুম থেকে বের হয়ে যায়। চিৎকার চেঁচামেচি শুনে অন্য ক্লাসরুম থেকে একজন ম্যাডাম এসে বলে ওঠে, এখানে কি হয়েছে? তোমরা এভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন? তুমি কি ভুলে গেছো এটা একটা ভার্সিটি, আর এখানে পড়তে আসে তোমাদের মতন উচ্ছৃঙ্খল ছাত্রছাত্রীকে এই কলেজে রাখার কোনো মানে হয় না। এই কথা শুনে বর্ষা আরো রেগে যায়। বর্ষা বলে ওঠে, ম্যাম, আপনি হয়তো ভুলে গেছেন আপনি কার সাথে কথা বলছেন। আমি হলাম মন্ত্রীর মেয়ে, চাইলে আমি আপনার চাকরি খেয়ে নিতে পারি, তাই আমার সামনে ভদ্রতা শেখাতে আসবেন না। এই জঙ্গলি খ্যাত গাইয়া ভূতের সাহস হয় কি করে আমাকে থাপ্পড় মারার? এই কথা শুনে ম্যাডাম অবাক হয়ে যায়। কেন ছেলেটা তাকে থাপ্পড় মেরেছে, এই কথাটা বেশ অবাক লেগেছে ম্যাডামের। ম্যাডাম বলে ওঠে, এই ছেলে, তোমার সাহস হয় কি করে বর্ষাকে থাপ্পড় মারার? তুমি বর্ষাকে কেন থাপ্পড় মেরেছো? ম্যাডামের কথা শুনে আবারও পাগলের মতো হাসতে থাকে রাসেল। রাসেল যেন পাগল হয়ে গেছে। ক্লাসে সবাই ভাবতে শুরু করেছে রাসেল আসলে সত্যি একটা হাফ পাগল। মাথার হয়তো সমস্যা আছে, যার কারণে সে বর্ষার মতো একজন প্রভাবশালী ধনী দুলালি ঘরের মেয়ের গায়ে হাত তুলেছে। রাসেল বলে ওঠে, ম্যাডাম ওকে বলে দিন আমার সাথে যেন ঝামেলা না করে। এখন তো শুধু থাপ্পড় দিয়েছি, যদি নেক্সট টাইম কোনো বেয়াদবি করে তাহলে প্রাণে মেরে দেব। এই কথা শুনে সবাই চমকে যায়। হতবাক দৃষ্টিতে রাসেলের দিকে সবাই তাকিয়ে আছে। বর্ষা এবার চিৎকার করে বলে ওঠে, তোর মতো ফকিন্নি কিনা আমার গায়ে হাত দেবে, আমাকে খুন করবে, এটাও আমাকে বিশ্বাস করতে হবে?
যেখানে আমার সাথে 10টা করে বডিগার্ড ঘুরে বেড়ায়, তোর মতো পাতলা শ্যাওলা গাছের মতো বডি নিয়ে আমার বডি বিল্ডারের সামনে দাঁড়াতে পারবি না। দুজনের এরকম তর্ক বিতর্ক আর ঝগড়া দেখে আশেপাশে শিক্ষক শিক্ষার্থীরা তারাও চলে আসে। ম্যাডাম বলে ওঠে, দেখো, তোমরা ক্লাস ফ্রেন্ড, এভাবে তর্ক বিতর্ক করিও না। ঝামেলা করলে ভার্সিটির ক্ষতি, তোমাদেরও ক্ষতি। তাই ভার্সিটিতে শান্তি বজায় রেখো এবং নিজেদের মধ্যে ঝামেলাগুলো মিটিয়ে নাও। ওকে, যতক্ষণ না জেলে ঢুকাতে পারছি ততক্ষণ আমার শান্তি নাই। ওকে আজকে ভার্সিটি থেকে চিরদিনের জন্য বিদায় করব। ও বর্ষার গায়ে হাত দিয়েছে। এই বলে ক্লাসরুম থেকে বেরিয়ে পড়ে বর্ষা। তারপর ক্যান্টিনে গিয়ে কদম গাছের নিচে বসে পড়ে। সেখানে বসে ফোন করে মন্ত্রীকে। মন্ত্রী ফোন রিসিভ করতেই বলে ওঠে, হ্যালো, কি রে মা, কি হয়েছে তোর? তুই কাঁদছিস কেন? তোর কি কোনো কিছু হয়েছে ভার্সিটিতে? তোর কি হয়েছে বল আমাকে, আমি এখনই লোক পাঠিয়ে দিচ্ছি। বর্ষা কাঁদতে থাকেন, কোনো কথাই বলে না। মন্ত্রী আবার বলে ওঠে, কি রে মা, কি হলো? তুই বাবাকে বলবি না? তোর কি কি করেছে শুধু আমাকে বল, ওকে জীবন্ত মাটিতে পুঁতিয়ে দেব। বর্ষা এবার কান্না থামিয়ে চিৎকার করে মন্ত্রীর উদ্দেশ্যে বলে ওঠে, কলেজে আজকে আমাকে থাপ্পড় মেরেছে একটা গ্রামের ছেলে, গাইয়া ভূত কোথাকার। এতগুলো ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা সবার সামনে আজকে আমাকে অপমান করেছে ভার্সিটিতে, আমার সাথে ঝামেলা করেছে। ওকে যতক্ষণ না তুমি জীবন্ত পুঁতে দেবে ততক্ষণ আমি কাঁদতেই থাকবো। মন্ত্রী এই কথা শুনে বেশ ক্ষেপে যায়, রেগে যায় মন্ত্রী। মন্ত্রী বলে ওঠে, কোন রাস্কেলের এত বড় সাহস যে আমার কলিজার টুকরো একমাত্র মেয়ের গায়ে হাত দিয়েছে? তার হাত এবং পা শরীর থেকে আলাদা করে মাটিতে জীবন্ত পুঁতে দেব। ওই শুয়ারের বাচ্চা কি এখনো ভার্সিটিতে আছে নাকি চলে গেছে? হ্যাঁ বাবা, জানোয়ারটা এখনো ভার্সিটিতেই আছে। সে আমাকে বলেছে যদি আমি তার সাথে কোনো ঝামেলা করি তাহলে সে আমাকে বলে প্রাণে মেরে ফেলবে। আমি মন্ত্রীর মেয়ে, এ কথা বলাতে সে আরো আমাকে অনেক গালি দেয়, অনেকগুলো থাপ্পড় দিয়েছে আমাকে, আমার পুরো গাল লাল করে দিয়েছে, এখনো গালগুলো অনেক ব্যথা করছে। তুই কোনো চিন্তা করিস না মা, আমি এখন 10টা গাড়ি পুলিশের পাঠিয়ে দিচ্ছি ওকে তুলে নিয়ে আসার জন্য। তুই এখন সেখানে না দাঁড়িয়ে থেকে বাড়িতে গিয়ে রেস্ট নে। তোর আম্মুর কাছ থেকে বরফ নিয়ে তোর নরম তুলতুলে ফর্সা গালগুলোতে বরফের মলম দে। ওই জানোয়ারটাকে আমি আগুনে পুড়িয়ে মারবো। আমার মেয়ের গায়ে হাত দিয়েছে, ওর কলিজাটাকে বের করে খাবো আমি। না বাবা, আমি চাই ওকে পুলিশের হাতে তুলে দিয়ে সারা রাত যেন অত্যাচার করা হয় আর বুঝিয়ে দেয় এই বর্ষা কতটা ডেঞ্জারাস, যেন ও আর আমার সাথে পাঙ্গা নেওয়ার সাহস না পায়। এতটা তার অবস্থা খারাপ করে দেবে। এতক্ষণ হয়তো পুলিশের গাড়ি ভার্সিটিতে চলে গেছে। আমি পুলিশকে মেসেজ দিয়ে দিয়েছি 10টা গাড়ি চলে গেছে। আর রাস্কেলটাকে তুলে আনার জন্য আমি থানায় যাচ্ছি, তুই বাড়িতে চলে যাস। ঠিক আছে বাবা, আমি তাহলে বাড়ি চলে যাচ্ছি। ওই জানোয়ারটাকে কিন্তু ছাড়বে না, আর রাস্কেলটাকে বুঝিয়ে দেবে এই বর্ষা কতটা ভয়ঙ্কর। তারপর মন্ত্রী কল কেটে দেয়। মন্ত্রীও বেরিয়ে পড়ে থানার উদ্দেশ্যে। দেখতে দেখতে ভার্সিটিতে প্রবেশ করে 10-10টা পুলিশের গাড়ি। বেরিয়ে আসে প্রায় 30 থেকে 40টা পুলিশ ভার্সিটির মাঠে। এতগুলো পুলিশকে দেখে ছাত্রছাত্রী হিমশিম খেয়ে যায়। ছাত্রছাত্রীরা ভয়ে পিছিয়ে যায়। পুলিশরা চলে আসে ক্যান্টিনে। ক্লাসে ঝামেলা হয়েছিল বলে ব্রেক টাইম দিয়েছিল, টিফিনের পর সম্পূর্ণ ক্লাস শেষ করা হবে। রাজ আর রাসেল মিলে ক্যান্টিনে বসেছিল আরো অনেক ছাত্রছাত্রী। ভার্সিটির মাঠে যেখানে সেখানে সব ছাত্রছাত্রীরা আড্ডা দিচ্ছিল। হঠাৎ করে এতগুলো পুলিশকে দেখে সব ছাত্রছাত্রী সেদিকে দল বেঁধে আসে। পুলিশগুলো সোজা বর্ষার কাছে গিয়ে পুলিশ সুপার সুইটি বলে ওঠে, আচ্ছা, আপনাদের মধ্যে বর্ষাকে, মন্ত্রীর মেয়ে, আমাদের মন্ত্রী সাহেব পাঠিয়েছে। বর্ষা কোনো এক রাজের নামে ছেলের নামে থানায় মামলা করেছে, ছেলেটাকে আমরা তুলে নিতে এসেছি। এই কথা শুনে পেছন থেকে বর্ষা বলে ওঠে, ওই যে আপনার সামনে ওই রাসেল খ্যাত গাইয়া ভূত দাঁড়িয়ে আছে। রাসেল আর রাজ এই কথা শুনে ছাত্রছাত্রীদের সামনে এগিয়ে আসে। বর্ষা পেছন থেকে বলে ওঠে, আমি বর্ষা, মন্ত্রীর মেয়ে, আমি কেস করেছি। ওই যে জানোয়ারটা খ্যাত গাইয়া কোথাকার বেঞ্চে বসে আছে ক্যান্টিনে। কনস্টেবল, কোনো কথা ছাড়াই ছেলেটাকে গাড়িতে তোলো এবং থানায় নিয়ে যাও, সেখানে তার বিচার করা হবে। বর্ষা রাসেলের সামনে গিয়ে দাঁড়ায় আর মুচকি এসে বলে ওঠে, কিরে, তোকে বলেছিলাম না যে আমি মন্ত্রীর মেয়ে, আমার সাথে পাঙ্গা নিস না, পাঙ্গা নিলে তোর হাল বেহাল করে দিব। কিন্তু তুই আমার কথা শুনলি না, এখন সারা জীবন জেলে পচে গিয়ে মর। রাসেল কথা শুনে পাগলের মতো হাসতে থাকে। রাসেলের এরকম হাসি দেখে উপস্থিত থাকা ছাত্রছাত্রীরা আরো বেশ অবাক হয়। অবাক হয়ে যায় বর্ষা। যেখানে কিনা পুলিশ দেখলে সবাই ভয় পেয়ে যায়, সেখানে কিনা এই রাসেল হাসছে। এটা দেখে সবাই ভেবে নিয়েছে রাসেল সত্যি একটা পাগল।
না হলে কেউ এই বিপদের সময় উচ্চস্বরে পাগলের মতো হাসে? রাসেলকে সবাই পাগল বলতে শুরু করে। রাসেল যে কেন হাসতেছে শুধুমাত্র সেটা রাসেল জানে। রাসেল মুচকি এসে বলে ওঠে, কে কাকে জেলের ভাত খাওয়ায় আর কে কোন জেলে পচে মরে সেটা তো সময় বলে দেবে। হা হা হা। কনস্টেবল, কোনো কথা ছাড়াই ছেলেটাকে গাড়িতে তোলো এবং থানার উদ্দেশ্যে রওনা দাও। পুলিশ সুপার সুইটের কথা মতো কনস্টেবল গুলো ছেলেটাকে হ্যান্ডকাপ পরিয়ে গাড়িতে তুলে ফেলে। এরপর গাড়ি স্টার্ট দেয় থানার উদ্দেশ্যে। গাড়ি রওনা দিয়েছে ভার্সিটি থেকে 10-10টা পুলিশের গাড়ি বেরিয়ে পড়ে। সবাই ভেবে নিয়েছে আজকে এই ছেলেটা শেষ। এই পর্যন্ত বর্ষার যে কতগুলো ছেলেকে ভার্সিটি থেকে বের করেছে সেটা সবার অজানা। ভয়ে কেউ বর্ষার সাথে পাঙ্গা নেয় না। যদি কেউ পাঙ্গা নেয় রাসেলের মতো তার হাল করে ছাড়বে বর্ষা। গাড়িগুলো চলে আসে থানার ভেতরে। তারপর লকআপের ভেতর বন্দি করে রাসেলকে। দেখতে দেখতে মন্ত্রী সাহেব তিনিও চলে আসে থানাতে। থানাতে ঢুকতে ঢুকতে বলে ওঠে, কোন শালা কুত্তার বাচ্চা, শুয়ারের বাচ্চা, জানোয়ারের সাহস কি করে হয় আমার মেয়ে গায়ে হাত তোলার? আমার ফুলের মতো মেয়েটার গায়ে হাত তুলে বলে গালটা ফাটিয়ে দিয়েছে। ওর হাত আমি আজকে কেটে দিব। প্রবেশ করতে করতে মন্ত্রী চিৎকার করে কথাগুলো বলে। মন্ত্রী প্রবেশ করেছে দেখে পুলিশ সুপার সুইটি সহ কনস্টেবল গুলো স্যালুট দিয়ে ওঠে। মন্ত্রী বলে ওঠে, এই যে পুলিশ ম্যাডাম, ছেলেটাকে তুলে এনেছেন কিনা? ওর সাহস হয় কি করে আমার মেয়ের গায়ে হাত দেয়? ওর হাত দুটো আজকে আমি কেটে নিব। কোন ছেলেটা, তাকে বাইরে করে নিয়ে আসো। প্লিজ মন্ত্রী সাহেব, আপনি শান্ত হন, এত উত্তেজিত হবেন না। আমরা ছেলেটাকে ভার্সিটি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসেছি। ওকে দ্রুত থানার ভেতর থেকে বের করে নিয়ে আসেন। আমার সামনে ওর সাহস কি করে হয় আমার মেয়েকে থাপ্পড় মারা? কনস্টেবল, ছেলেকে লকআপের ভেতর থেকে বের করে এখানে নিয়ে আসেন। পুলিশ সুপার সুইটের কথা মতো রাসেলকে লকআপের ভেতর থেকে বের করে নিয়ে আসা হয়। মন্ত্রী সাহেব নিজের মতো করে মোবাইলে কি যেন দেখছিল। সেটাকে মন্ত্রীর সামনে এনে দাঁড় করায়। তারপর সুইটি বলে ওঠে, স্যার, এই ছেলেটা আপনার মেয়েকে মেরেছিল আর এর নামে আপনার মেয়ে থানায় অভিযোগ করেছে। মন্ত্রী সাহেব এই কথা শুনে সামনে তাকায়। সামনে তাকিয়ে তো অবাক হয়ে যায়। ভয়ে হাত থেকে ফোনটা পড়ে যায়। মন্ত্রী সাহেব কাঁপাকাঁপি শুরু করেছে। মন্ত্রী সাহেবের কপাল দিয়ে গাল বেয়ে ঘাম ঝরতে থাকে। হঠাৎ করে মন্ত্রী সাহেবের এরকম কাঁপাকাঁপি আর অদ্ভুত ব্যবহারে উপস্থিত থাকা পুলিশ সুপার সুইটি সহ সকল কনস্টেবল অবাক হয়ে যায়। মন্ত্রী কি করবে কি বলবে বুঝতে পারে না। মন্ত্রী ভয়ে গলা শুকিয়ে যায়। তবু মন্ত্রী রাসেলকে দেখে আমতা আমতা কণ্ঠস্বরে বলে ওঠে, স্যার, আপনি এখানে? আপনি লকআপের ভিতরে কি করছেন স্যার? আর আপনার হাতে ডান্ডা বেরি কে পড়িয়েছে স্যার? মন্ত্রীর কথা শুনে আর মন্ত্রীর এমন ব্যবহারে সবাই অবাক হয়ে যায়। রাসেলের কথা শুনে মুচকি একটা হাসি দেয়। ইন্সপেক্টর সুইটি অবাক চোখে মন্ত্রীর দিকে তাকিয়ে আছে। মন্ত্রী বলে ওঠে, এই যে পুলিশ ম্যাডাম, আপনার সাহস কি করে হয় স্যারের হাতে হ্যান্ডকাপ পরানোর? আপনার কি জীবনের মায়া নেই? এই কথা শুনে পুলিশ সুপার সুইটি এবং কনস্টেবল গুলো বেশ অবাক হয়ে যায়। ইন্সপেক্টর সুইটি বলে ওঠে, আরে স্যার, আপনি কি বলেন? আপনি এবং আপনার মেয়ে তো থানায় এই ছেলেটার নামে অভিযোগ করেছেন এবং তুলে নিয়ে আসতে বলেছেন। তাই তো আমি ভার্সিটি থেকে এই ছেলেটাকে তুলে এনেছি। আর এখন আপনি বলছেন আমরা তাকে কেন হ্যান্ডকাপ পরিয়েছি? এই কথা শুনে মন্ত্রী ঘাবড়ে যায়। বেশ অবাক হয়ে যায় মন্ত্রী। ভয়ে ভয়ে বলে ওঠে, তাড়াতাড়ি স্যারের হাত থেকে হ্যান্ডকাফ খুলে ফেলুন অফিসার, আর কিছু খাবারের ব্যবস্থা করুন, চা অথবা কফি। মন্ত্রী ছেলেটাকে বারবার স্যার বলছে। এটা শুনে সবাই বেশ অবাক হচ্ছে। মন্ত্রীর কথা মতো রাসেলের হাত থেকে হ্যান্ডকাপ খুলে ফেলে। মন্ত্রী বলে ওঠে, সরি স্যার, আমি আসলে বুঝতে পারিনি। আমার মেয়ে বুঝতে পারেনি। আমার মেয়ে আপনাকে চেনে না, তাই ভুল করে ফেলেছে। তাকে আপনি ক্ষমা করে দেবেন। মন্ত্রীর কথা মতো কনস্টেবল গুলো চা কফির ব্যবস্থা করতে যায়। চেয়ারে পায়ে পা তুলে বসে পড়ে রাসেল। রাসেল মুচকি এসে বলে ওঠে, মন্ত্রী সাহেব, আপনার মেয়ে ভার্সিটিতে অনেক অপরাধ করে। আমি চাইলে কিন্তু আপনার মেয়েকে সারা জীবনের জন্য জেলে আটকে রাখতে পারি। পুলিশ সুপার সুইটি এই কথা শুনে আরো অবাক হয়ে যায়। মন্ত্রী রাসেলের মুখে এরকম কথা শুনে বেশ ঘাবড়ে যায়। পুলিশ সুপার সুইটি বলে ওঠে, আসলে স্যার, আমি এখনো চিনতে পারলাম না ওনাকে। আপনি ওনাকে বারবার কেন স্যার বলছেন আর ওনাকে তো ভয় পাচ্ছেন কেন? পুলিশ সুপার সুইটির কথা শুনে মন্ত্রী এবার চেয়ার থেকে উঠে এক ধমক দিয়ে বলে ওঠে, ইন্সপেক্টর, আপনি কি জানেন উনি কে? উনি হচ্ছে বাংলাদেশের গোয়েন্দা বিভাগের সর্বপ্রথম এবং সর্বশেষ একজন গোয়েন্দা অফিসার, যার হাতে এই পর্যন্ত 379 জন মার্ডার হয়েছে, যাদেরকে ক্রসফায়ার করে মেরে ফেলেছেন স্যার। যার কথা মতো দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত চলে। ইনি হচ্ছে সেই অফিসার, মোহাম্মদ রাসেল শেখ। মন্ত্রীর মুখে রাসেল শেখ কথাটা শুনে সবাই স্যালুট দিয়ে ওঠে। একজন কনস্টেবল চা কফি নিয়ে আসছিল।
সে রাসেল শেখ নামটা শোনার সাথে সাথে চায়ের কাপ ফেলে দিয়ে স্যালুট দিয়ে ওঠে। কেন সবাই জানে এই রাসেল শেখ কতটা ভয়ঙ্কর একজন অফিসার। রাসেল বলে ওঠে, দেখুন, আমাকে ভয় পাওয়ার কোনো কিছুই নেই। আমি ভার্সিটিতে নতুন একটা মিশনে এসেছি। স্যার, আপনি কোনো মিশনে এসেছেন আর আমার মেয়ে আপনার সাথে চা করেছে, তার জন্য আমি খুবই লজ্জিত এবং দুঃখিত। আপনি চাইলে আমার মেয়েকে শাস্তি দিতে পারেন, চাইলে আমাকেও দিতে পারেন। আসলে ছোট থেকে ওকে একটু লাই দিতে দিতে আজকে ও আমার কথা অবাধ্য হয়ে গেছে। এখন থেকে ওকে শাসনে রাখবো। ভার্সিটিতে আমি নতুন মিশনে এসেছি, গোপন সিক্রেট। আর আপনার মেয়েকে সাবধানে থাকতে বলবেন, কারণ আপনার মেয়ে উশৃঙ্খল। ভার্সিটিতে কোনো সময় কোনো বিপদে পড়বে বলা যাবে না। ঠিক আছে স্যার, আপনি যেহেতু বলেছেন ওকে আমি সাবধান করে দিব। আমি চা বা কফি কোনোটাই খাবো না। আর হ্যাঁ, আমি ভার্সিটিতে আবার যাচ্ছি। আমি যে এই শহরের ছদ্মবেশে এসেছি সেটা যেন কেউ না জানতে পারে, না হলে যে আমার কথা ফাঁস করবে তাকে দুনিয়া থেকে। বাকি কথাটা বলতে দেয় না মন্ত্রী। মন্ত্রী তার আগেই বলে ওঠে, স্যার আর বলতে হবে না স্যার, আমরা বুঝে গেছি। রাসেল আর কোনো কথা না বলে রাসেল থানা থেকে বেরিয়ে যায়। তারপর ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয়। চলুন তাহলে শুনে আসি আসলে রাসেল কে আর বর্ষা দেখতে কেমন। রাসেল হচ্ছে বাংলাদেশের আইন বিভাগের সর্বোচ্চ উচ্চ পদের একজন গোয়েন্দা অফিসার, যারা কথা মতো ম্যাজিস্ট্রেট, ডিসি, এসপি, কমিশনার, এমনকি দেশের প্রধানমন্ত্রীও পর্যন্ত মাথা নিচু করতে বাধ্য হয়। রাসেল শেখ এমন একজন মানুষ যার সামনে কেউ উঁচু গলায় কথা বলতে পারে না। অপরাধীকে অপরাধ করতে দেখলেই মৃত্যু তার ছাড়া জেল দেয় না। যদি রাসেলের সামনে কেউ অপরাধ করেছে, মৃত্যু তার জন্য নিশ্চিত। রাসেল অপরাধীদেরকে মৃত্যু দেয়, কিন্তু অপরাধীদের জেল দেয় না। এই জন্য বাংলাদেশের সাধারণ জনগোষ্ঠী থেকে উচ্চপদস্থের বড় বড় গোয়েন্দা অফিসার, মানুষজন সবাই তাকে রাসেল শেখ বলে চেনে। রাসেল দেখতে বেশ স্বাস্থ্যবান, বিশাল আকৃতির। তার দেহ উচ্চতায় প্রায় 6 ফুট 8 ইঞ্চি। বডি বিল্ডারদের মতো তার শরীর। দেখতে ভীষণ স্মার্ট এবং হ্যান্ডসাম। উজ্জ্বল ফর্সা গায়ের রং। প্রধানত ছেলেগুলো শ্যামলা বর্ণের হয়ে থাকে, কিন্তু রাসেলের ক্ষেত্রে পুরো আলাদা। রাসেল দেখতে উজ্জ্বল ফর্সা, দুধে আলতা গায়ের রং। দেখতে বিদেশিদের মতো হ্যান্ডসাম, স্টাইলিশ। বর্ষা হচ্ছে ডানাকাটা পরী, যাকে পরীদের সাথে তুলনা না করলে কেউ বর্ষার সৌন্দর্যের মূল্যটা বুঝবে না। বর্ষা একদম দানাকাটা হুড়পড়ি। চিকন চিকন কালো পাতা চোখের চোখগুলো হরিণের মতো, চুলগুলো স্লিক কোমর পর্যন্ত, গালগুলো উজ্জ্বল ফর্সা, ফাঁকা আমের মতো, গায়ের রং দুধে আলতা, উচ্চতায় 5 ফুট 8 ইঞ্চি। দেখতে ভীষণ মায়াবী। ঠোঁটে নিজের সুন্দর একটা কালো তিল। যখন সে হাসি দেয় তখন যেন তার মুখ দিয়ে মুক্তা ঝরে। তবে বর্ষা খুব অহংকারী এবং দেমাগী। বাবা মন্ত্রী, বাবার কোটি কোটি টাকা আছে বলে ভার্সিটিতে কাউকে পাত্তা দেয় না। স্যারদেরকেও সে সম্মান করে না। উচ্ছৃঙ্খল এবং র্যাগিং এর শিকার করে বিভিন্ন ছাত্রছাত্রীকে। ভীষণ অহংকারী বর্ষা। বর্ষা কাউকে তোয়াক্কা করে না, কারণ বাপের কোটি কোটি টাকা আছে বলে। দেখতে দেখতে ভার্সিটিতে প্রবেশ করে রাসেল। রাসেলকে দেখে ভার্সিটির উপস্থিত থাকা শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষিকা, ছাত্রছাত্রী সবাই অবাক হয়ে যায়। এমনকি উপস্থিত থাকা বর্ষা, সে রাসেলকে দেখে টাসকে খেয়ে যায়। রাসেলকে জলজ্যান্ত পায়ে হেঁটে ভার্সিটির মাঠে প্রবেশ করতে দেখে হা করে তাকিয়ে আছে। কেউ কোনো কথাই বলতে পারে না। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। বর্ষা তো এখন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। বর্ষা সুলতানার উদ্দেশ্যে বলে ওঠে, কি রে সুলতানা, আমি কি নিজের চোখে দেখছি নাকি আমি ভুল দেখছি? কি করে এটা সম্ভব? আমি তো আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না যে আমি স্বপ্ন দেখছি না বাস্তবে দেখছি। বর্ষার কথা শুনে এবার সুলতানা বলে ওঠে, না রে বর্ষা, তুই যেটা দেখেছিস আমিও ঠিক সেটাই দেখেছি। আমিও বুঝতে পারছি না, জল জীবন তো একটা, মানুষ কি করে ভার্সিটির পায়ে হেঁটে উপস্থিত হতে পারে? আমি তখন নিজেকে বিশ্বাস করতে পারছি না। একাই ছেলেটা কি করে জেল থেকে বের হয়ে আসলো, যেখানে আমার বাবা আর আমি নিজে থানায় কমপ্লেন করেছি, সেখানে কিনা আমাদের কমপ্লেন উইথড্র করে ছেলেটাকে বের করে দিয়েছে। ওই অফিসারকে তো আমি শেখাবো, দাঁড়া আমি বাবাকে কল দেই। এই বলে পকেট থেকে বর্ষা ফোনটা বের করে মন্ত্রীর উদ্দেশ্যে কল করে। ফোনটা রিসিভ করতেই বর্ষা বলে ওঠে, হ্যালো বাবা, তুমি কোথায়? ওই গাইয়া খ্যাত ছেলেটা তো আবার কলেজে চলে এসেছে। তুমি ওই ছেলেটাকে থানায় আটকে রাখতে পারলে না কেন? মন্ত্রী সাহেব বর্ষার মুখে এই কথা শুনে অবাক হয়ে যায়। ভয়ে কিছু বলতে পারে না, কেননা বললে বিপদ, না বললেও বিপদ। মন্ত্রী কি করবে বুঝতে পারে না। অবশেষে মন্ত্রী মেয়ের উদ্দেশ্যে বলে ওঠে, দেখ মা, ওই ছেলেটার সাথে কোনো ঝামেলা করিস না।
ছেলেটা গরিব অনাথ, তাই তাকে ছেড়ে দিয়েছি। ছেলেটা খুব ভালো, আমাকে অনেক সম্মান করে, গরিবের বিপদে পাশে দাঁড়ায়। তুই তার সাথে খারাপ ব্যবহার করিস না। বাবা, আমি তোমার কলিজার একমাত্র মেয়ে, তুমি কিনা আমার কথা না শুনে ওই গাইয়া খ্যাত কোথাকার জঙ্গলের কথা শুনেছো? দেখ মা, আমি যেটাই বলেছি সেটাই শেষ কথা। তুই যেমন আমার প্রাণের প্রিয় একটা জিনিস, আমার কলিজা, ঠিক ওই ছেলেটা আমার কাছে অনেকটা। বর্ষার কোনো কথা বলে না, কলটা কেটে দেয়। বর্ষা মনে মনে ভাবতে থাকে, কে এই ছেলে যার জন্য বাবা ভয়ে ছেলেটাকে ছেড়ে দিল? এই ছেলেটা সম্বন্ধে আমাকে জানতে হবে। কে এই ছেলে, কোথা থেকে এসে উঠেছে এই ভার্সিটিতে, আর কেনই বা হঠাৎ করে এই ছেলে এই ভার্সিটিতে এসে পড়তে এত গরিব হয়ে এত দামি একটা ভার্সিটিতে কেন সে ভর্তি হয়েছে? সবকিছু আমাকে খুঁজে বের করতে হবে। অন্যদিকে পায়ে হেঁটে ভার্সিটির ভেতরে প্রবেশ করছিল রাসেল। রাসেলকে দেখে সবাই হতবাক হয়ে গেছে। রাসেলকে দেখে রাজ বলে ওঠে, কিরে রাসেল, তোকে না পুলিশ ধরে নিয়ে গেল? তোর নামে তো এ শহরের মন্ত্রী আর তার মেয়ে বর্ষা মামলা করেছিল থানায়, তাহলে তোকে পুলিশ ছেড়ে দিল কি করে? রাজের কথা শুনে রাসেল একটা মুচকি হাসি দেয়। মুচকি হাসি দিয়ে বলে ওঠে, শুধু মামলা করলেই হবে না রে, মামলার জন্য প্রমাণ দিতে হয়। প্রমাণ দিতে পারিনি, তাই পুলিশ আমাকে ছেড়ে দিয়েছে। আমি তো ভেবেছিলাম তোকে হয়তো সারা জীবন জেলে পচে মরতে হবে, কিন্তু আমি তোর জন্য বাবাকে কল দিয়েছিলাম। আমরা তোর জন্য উকিল ঠিক করেছিলাম, তার আগেই দেখি তুই বের হয়ে এসেছিস। হয়েছে, আর কোনো কথা বলতে হবে না, এখন ক্লাসে চলো। তারপর তারা এভাবে ভার্সিটির এক এক করে সমস্ত ক্লাস শেষ করে। ক্লাস শেষ করে রাসেল বেরিয়ে পড়ে তার নিজের গন্তব্যের উদ্দেশ্যে। বর্ষা সেও চলে যায় বাড়িতে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। রাসেল সেনাবাহিনীর সেনানিবাসে আছে। এমন সময় সেখানে জুয়েল এসে বলে ওঠে, স্যার, আজকে বান্দরবান খাগড়াছড়ি রাঙ্গামাটি দিয়ে একটা ট্রাক অবৈধভাবে কিছু মেয়েকে নিয়ে পাচার করবে, সাথে সেখানে কয়েকশো কোটি টাকা ডোনেশন হিসেবে আমাদের দেশে ট্রান্সফার করা হবে। আমি জানি সবটা, তুমি সবকিছু রেডি করো এবং সবাইকে তৈরি থাকতে বলো। জি স্যার, এসব কিছু আপনার ভার্সিটি থেকে তৈরি হচ্ছে। এ বিষয়ে আপনার ভার্সিটির প্রিন্সিপাল জড়িত আছে সম্ভবত। শুধু প্রিন্সিপাল নয়, বরং শহরের বড় কোনো মাথা যে প্রিন্সিপালকে সাপোর্ট দিচ্ছে, না হলে প্রিন্সিপাল একা এত বড় কাজ করার সাহস পাবে না। শহরের এমন কোনো রাজনৈতিক ব্যক্তি আছে যে প্রিন্সিপালকে পেছন থেকে সাপোর্ট করছে? জি স্যার, আমি বুঝতে পেরেছি। এই সে লোকগুলোকে খুঁজে পেলে এই কেসের সমাধান ঘটবে। তারপর জুয়েল আর কোনো কথা না বলে বেরিয়ে পড়ে। দেখতে দেখতে প্রায় 10 থেকে 15টা গাড়ি রেডি করে, যে গাড়িগুলোতে বিভিন্ন অস্ত্র এবং অসংখ্য সেনাবাহিনীর গাড়িগুলোর মধ্যে উঠে পড়ে প্রায় 300 সেনাবাহিনী মিসাইল এবং আরো কিছু অস্ত্র গাড়িগুলো লোড করে তারপর বেরিয়ে পড়ে বান্দরবান খাগড়াছড়ি রাঙামাটির উদ্দেশ্যে, যেখান দিয়ে সন্ত্রাসীরা বিভিন্ন অস্ত্র এবং নারী পাচার করবে, সাথে বিদেশের টাকা বাংলাদেশে আনবে। দেখতে দেখতে আকাশে উড়াল দেয় তিনটে হেলিকপ্টার। একটা হেলিকপ্টার একাই বসে আছে জুয়েল আর রাসেল। বাকি দুইটা হেলিকপ্টারে প্রায় 30 জন সৈনিক, যারা আকাশপথে যুদ্ধ করবে সেই ছেলেগুলোর সাথে। মাটির পথ দিয়ে রাস্তা ধরে রওনা দিয়েছে প্রায় 300 সৈনিক। রাত 9টায় বেজে যায়। দেখতে দেখতে কয়েক ঘন্টা অতিক্রম করে তারা চলে আসে রাঙ্গামাটিতে। রাঙ্গামাটিতে এসে তারা নিজেদের মতো করে পজিশন নিয়ে নেয়। ছড়িয়ে ছিটিয়ে চারদিকে সেনাবাহিনী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ওভারব্রিজের ওপর এবং বালুর ওপাশে, গাছের আড়ালে, পাহাড়ের নিচে, পাহাড়ের ওপরে আকাশপথে আছে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ ভয়ঙ্কর গোয়েন্দা অফিসার রাসেল শেখ। সবাই সবার মতো পজিশন নিয়ে নেয়। হঠাৎ করে পরপর 4-4টে ট্রাক এসে উপস্থিত হয় ওভারব্রিজের ওপরে। সবাই সতর্ক হয়ে যায়। এক দৃষ্টিতে সবাই তাকিয়ে আছে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে আছে মিসাইল AK-47, রাইফেল, স্নাইপার, বোমা, ককটেল এবং শত্রুর সাথে মোকাবিলা করার জন্য বুলেট প্রুফ জ্যাকেট। ছেলেগুলো চারদিক দিয়ে ঘিরে ধরেছে। ট্রাকের ভেতর থেকে বের করা হয় প্রায় 150টি মেয়েকে। মেয়েগুলোর হাত ও মুখে ট্যাপ দিয়ে বেঁধে রেখেছে। প্রায় 400-500 ছেলে পেলে হবে। দুই দলের লিডারের কথোপকথন করে, দুই দলের লিডার তা আবার মেয়ে। প্রথম লিডার এসে বলে ওঠে, এখানে সবকিছু রেডি করা আছে তো, কোনো ঝামেলা হবে না তো? বস কিন্তু বলে দিয়েছে কোনো ঝামেলা হলে তোমাদের সাথে সব সম্পর্ক এখানেই শেষ করে দেওয়া হবে। প্রথম লিডারের কথা শুনে দ্বিতীয় লিডার মুচকে একটা হাসি দেয় আর বলে ওঠে প্রথম লিডারের উদ্দেশ্যে, দেখুন, সবকিছু আমরা প্ল্যান প্রোগ্রাম করে এখানে এসেছি।
প্রিন্সিপালের সাথে আমাদের দলের কয়েকজন ছেলে দেখা করতে গিয়েছিল। প্রিন্সিপাল বলে দিয়েছে কোনো ঝামেলা হবে না। শহরে নতুন একটা গোয়েন্দা বিভাগের অফিসার প্রবেশ করেছে, তাদেরকে নিয়ে ভয়ে আছি আমরা। তাহলে তো আমাদের বিপদ, কেননা আমি শুনেছি রাসেল শেখ গোয়েন্দা বিভাগের কর্মকর্তা। তিনি খুব ভয়ঙ্কর ও ডেঞ্জারাস একজন অফিসার। তিনি অপরাধীদের ঘ্রাণ সুখে অপরাধ দমন করে। আমরা চেষ্টা করব যাতে আপনাদের সকল রকম প্রোটেকশন দেওয়া যায়। এখানে 150 জন মেয়ে আছে, টাকা বুঝে দিন। মেয়েগুলোকে নিন, সাথে অস্ত্রগুলো আমাদের ট্রাকে লোড করুন। মনে রাখবেন, টাকা যেন ভেজাল না হয়। টাকা ভেজাল হলে কিন্তু পরবর্তীতে আপনারা মাল পাবেন না। তোকে এ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। টাকা এবং অস্ত্র দুইটাই অরিজিনাল আর সঠিক তোদের হিসাব অনুযায়ী রাখা আছে। তোরা তোদের গোডাউনে গিয়ে দেখে নিস। এখন মেয়েগুলোকে আমাদের ট্রাকে লোড কর। এই তোরা দাঁড়িয়ে না থেকে মেয়েগুলোকে ওদের ট্রাকে লোড করে দে, আর এখানে থেকে যত তাড়াতাড়ি সম্ভব হয় বেরিয়ে পড়, কেননা বিপদ তো আর বলে কয়ে আসে না। দুই দলের লিডারের কথা মতো এক ট্রাক থেকে অন্য ট্রাকে মেয়েগুলোকে ট্রান্সফার করা হয়, আবার একটা থেকে অন্যটাতে টাকাগুলোকে ট্রান্সফার করা হয় এবং বিদেশি অস্ত্রগুলো দেশে পাচার করার জন্য সেগুলো লোড করা হয়। সবকিছু ক্যামেরার মাধ্যমে দেখছে রাসেল শেখ এবং তার সেনাবাহিনীর টিম। দেখতে দেখতে এমন সময় দুই দলের লিডার যখন হাত মেলাতে যাবে, তখনই সেখানে হঠাৎ করে গুলির বৃষ্টির মতো হতে থাকে। হঠাৎ করে গুলি করাতে সবাই হিমশিম খেয়ে যায়। ভয়ে কেউ কিছুই করতে পারে না, লুকিয়ে পড়ে। আকাশপথে গুলি করতে থাকে, কেউ মাটির পথে গুলি করতে থাকে, নিচ থেকে গুলি করতে থাকে, আবার ওপর থেকে গুলি করতে থাকে বৃষ্টির মতো। দুই দলের দিকে গুলি ধেয়ে আসতে থাকে। দুই দল সমান্তরে তাল মিলাচ্ছে আছে সেনাবাহিনীর সাথে। রাসেল হেলিকপ্টার থেকে নেমে পড়ে। গোলাগুলির এক পর্যায়ে রাসেল একটা ধারালো তরবারি নেয়, তারপর এলোপাথারি কচু কাটা করতে থাকে। যেভাবে কলা গাছ থেকে কলা নেওয়ার সময় কলা গাছকে কচু কাটা করা হয়, ঠিক তেমন কচু কাটা করতে থাকে সেই দলের ছেলেপেলে। বৃষ্টির মতো গুলি করাতে দুই দলের ছেলেপেলে পড়ে পড়ে উঠে না, কারণ হঠাৎ আক্রমণ করে বাংলাদেশের সেনাবাহিনী এবং গোয়েন্দা বিভাগের সিনিয়র অফিসার রাসেল শেখ, যার কারণে সহজেই পরাজিত হয়ে যায় দুই দলের লিডার। দুই দলের লিডারকে বাংলাদেশ সেনাবাহিনী গ্রেপ্তার করে এবং সমস্ত মেয়েগুলোকে সেনাবাহিনীর আয়ত্তে নিয়ে সেনাবাহিনীর সেনানিবাসে নিয়ে আসা হয়, সাথে অস্ত্র, টাকা, সমস্ত কিছু। এরপর একটা মেয়েকে তাদের নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে পাঠানোর ব্যবস্থা করে। সমস্ত টাকা বাংলাদেশ সেনাবাহিনীর আন্ডারে থেকে যায় এবং অস্ত্রগুলো সরকারের আয়ত্তে নিয়ে দেয়। রাসেল চেয়ারের ওপর পা রেখে বসে আছে। 3টে চেয়ারে বেঁধে রাখা হয়েছে 3 জনকে, দুই দলের লিডার এবং সেই ছেলেটাকে। 3 জনের মুখে টেপ মারা, হাত পা চেয়ারের সাথে বেঁধে রাখা। রাসেল চা খাচ্ছে আর তাদের দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি হাসি দিচ্ছে। রাসেলের এরকম হঠাৎ হাসি দেখে জুয়েল বেশ অবাক হয়। জুয়েল বুঝে গেছে এখানে এমন কিছু হবে যেটা সহ্য করার মতন ক্ষমতা কারো থাকবে না। তাই জুয়েল সেখানে আস্তে করে কেটে পড়ে, কেননা সে এরকম নির্মম অত্যাচার সহ্য করতে পারে না, যেটা রাসেল অপরাধীর ওপরে টর্চার করে। রাসেল মুচকি এসে বলে ওঠে, তোদের বসকে সেটা তোদের টর্চার করার আগে তোদের ভালোভাবে বলে দেওয়া। তারা 3 জন কথা বলতে পারে না, কারণ তাদের মুখে টেপ মারা। রাসেল এবার এক এক করে 3 জনের মুখের ওপর থেকে টেপ সরিয়ে দেয়। রাসেল বলে ওঠে, দেখ, তোদের জন্য অনেক কিছু করেছি। তোদের জন্য আমাকে 300 সৈন্য নিয়ে যেতে হয়েছে। তারা 3 জন কোনো কথাই বলে না। রাসেল তাদেরকে বোঝাতে থাকে, কিন্তু তারা মুখ খোলে না। হঠাৎ করে রাসেল একটা গরম লোহার শিক তাদের 3 জনের হাতে গেঁথে দেয়। 3টে শিট, সাথে সাথে 3 জন এক গগন কাঁপানো চিৎকার দেয়। তাদের এই চিৎকারে যেন পুরো সেনানিবাস কেঁপে ওঠে। জুয়েল বাইরে থেকে দৌড়ে এসে দেখতে পায় গরম একটা লোহার শিক তাদের 3 জনের হাতে গেঁথে দিয়েছে। ব্যথায় ছটফট করতে থাকে তারা। 3 জন যেন জীবনটা শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, আত্মাটা যেন তাদের জীবন থেকে পালিয়ে যাচ্ছে। এরপর রাসেল তাদের মুখের উপরে আরো টেপ মেরে দেয়। তারপর তাদের পায়ের নিচে 3টে গরম পানির বালতি রাখে। তারপর তাদের 3 জনের পাগুলো সেই গরম পানিতে চেপে ধরে। মুহূর্তের মধ্যে পাগুলো পুড়ে সেখানে ফোসকা দিয়ে দেয়। ছেলেটা সহ 2 দলের লিডার গোগাতে থাকে। ব্যথা যন্ত্রণা যেন তারা সহ্য করতে পারে না। এরপর তাদের পায়ের নিচ থেকে গরম পানি সরিয়ে নেওয়া হয়। তারপর রাসেল নিজের পা দিয়ে তাদের 3 জনের পাগুলো চেপে ধরে। মুহূর্তের মধ্যে ফোসকাগুলো গলে গিয়ে পাটা একাকার অবস্থা হয়ে যায়। দেখতে কেমন যেন ভয়ঙ্কর লাগে।
পা দুটো বিশ্রী হয়ে যায়। প্রায় তিনজনে আধমরা হয়ে গেছে। রাসেল এবার মুচকে এসে তাদের মুখের টেপগুলো আবার সরিয়ে দেয় আর বলে ওঠে, এখনো তোদের হাতে অনেক সময় আছে। সত্যি সত্যি বলবি নাকি আরো অত্যাচার করব? এবার তারা তিনজন হাঁপিয়ে গেছে। ভয়ে দুই দলের লিডার সহ ছেলেটা মুখ খুলতে বাধ্য হয়। প্রথম লিডার বলে ওঠে, প্লিজ স্যার, আর আমাদের উপর অত্যাচার করবেন না। আমরা আপনাদের অত্যাচার সহ্য করতে পারছি না। আমি হলাম বিদেশের এজেন্ট। আমি বিদেশ থেকে বিভিন্ন কন্ট্রাক্টের কাজ করে থাকি। প্রথম মহিলা লিডারটা কাঁদতে থাকে। এই বলে দ্বিতীয় মহিলা লিডার বলে ওঠে, আমি এদেশেরই মানুষ। আমি প্রিন্সিপালের আন্ডারে কাজ করি। তবে প্রিন্সিপালের সাথে কে কে জড়িত আছে আমি এর কোনো কিছুই জানি না। স্যার, আর আমাকে মারবেন না। আমি আর আপনার অত্যাচার সহ্য করতে পারছি না। আমি যা জানি সবটাই আপনাকে বলে দিচ্ছি। আমি বাংলাদেশেরই মানুষ, প্রিন্সিপালের আন্ডারে কাজ করি। তবে প্রিন্সিপালের সাথে শহরের মেয়র জড়িত আছে। প্রিন্সিপালকে ফুল সাপোর্ট দিচ্ছে শহরের মেয়র, এবং যত কোটি টাকা হয় তারা দুজন দুই ভাগ করে নিয়ে নেয়। আমরা এই দুইজনের কাছ থেকে মেয়েগুলোকে কিনে নিতাম। তারপর সেগুলো আমরা বিভিন্ন দেশে বিক্রি করতাম ডাবল মুনাফায়। যেমন কানাডা, ইউরোপ, আমেরিকা, ফ্রান্স, চীন, জাপান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভুটান, ব্রাজিল, আর্জেন্টিনা দেশগুলোতে বিক্রি করে দিতাম অধিক মুনাফা নিয়ে। আমি এদেশেরই মানুষ। আমি প্রিন্সিপালের আন্ডারে কাজ করি। তবে প্রিন্সিপালের সাথে কে কে জড়িত আছে আমি এর কোনো কিছুই জানি না। আর আমরা গোডাউন থেকে মেয়েগুলোকে নিয়ে এদের কাছে বিক্রি করে দিতাম কোটি কোটি টাকা নিয়ে। সাথে এরা আমাদের অস্ত্র আর টাকা দিত। স্যার, আমি যতটুকু জানি সবটাই বলে দিয়েছি। আমি প্রিন্সিপাল আর মেয়রের আন্ডারে কাজ করতাম। বিনিময়ে তারা আমাকে টাকা দিত। তাদের সাথে অনেক ছেলেপেলে কাজ করে যারা কলেজে এখনো আছে। প্রিন্সিপাল কলেজ থেকে মেয়েগুলোকে ব্ল্যাকমেল করে মেয়রের কাছে নিয়ে যেত। সেখান থেকে আমরা মেয়েগুলোকে বিদেশে পাচার করতাম। তাদের কথোপকথন শুনে রাসেলের মাথা বিগড়ে যায়। গরম চাটা এক ঢোকে খেয়ে ফেলে। এরপর গরম পানিটা তাদের তিনজনের মুখে ছিটা দেয়। সাথে সাথে চোখ মুখ কান ঝলসে যায়, জ্বলে গিয়ে পুড়ে যায়, চামড়াগুলোতে ফোসকা দিয়ে দেয়। তাদের তিনজনকে দেখতে ভীষণ ভয়ঙ্কর লাগছে। তারা ছটফট করতে থাকে, শরীরটা জ্বলতে থাকে। তাদেরকে কষ্ট দেওয়ার জন্য রাসেল এবার লবণ মরিচ পেঁয়াজ তাদের মুখের উপরে ছিটা দেয়। সাথে সাথে যেন তাদের শরীরে আগুন ধরে যায়, এতটাই তাদের শরীর জ্বলতে থাকে। চেয়ারে বাঁধা অবস্থায় থাকা তারা লাফালাফি করতে থাকে, ছটফট করতে থাকে যেন মৃত্যু তাদের খুব কাছে। তারা তিনজনে যেন মৃত্যুর থেকেও ভয়ঙ্কর যন্ত্রণা সহ্য করতে থাকে। তারপর রাসেল জুয়েলকে ডাক দেয়। জুয়েলকে ডাক দিয়ে বলে ওঠে, জুয়েল, এদের কাছ থেকে সিগনেচার সহ এদের জবানবন্দি নিয়ে নাও। এদের দুনিয়া থেকে বিদায় করার সময় চলে এসেছে। তারপর জুয়েল ভয়ে ভয়ে তাদের জবানবন্দি নিয়ে তাদের কাছ থেকে সই নেয়। এরপর তাদের গলার উপর ব্লেড দিয়ে কয়েকটা টান দেওয়াতে গলার শিরা উপশিরা কেটে গিয়ে ফিনকিতে রক্ত গড়িয়ে পড়তে থাকে। মৃত্যুর দুয়ারে ঢলে পড়ে তারা তিনজন। এরপর তাদের তিনটে লাশকে কুমিরের পানিতে ফেলে দেওয়া হয়। দেখতে দেখতে রাত শেষ হয়ে যায়। পরের দিন একই বেশে একই ড্রেসে কলেজের মাঠে উপস্থিত হয় রাসেল। বর্ষা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, সে রাসেলকে আজকে ফলো করবে, সারাটা দিন ফলো করবে। সাথে সুলতানাকে নিয়ে নিয়েছে। বেশ কিছু মেয়েকে নিয়ে আজকে বর্ষার সিদ্ধান্ত নিয়েছে রাসেলকে চোখে চোখে রাখবে। রাসেলের সম্বন্ধে জানবে কে এই ছেলে যে কিনা জেল থেকে চলে আসে, যেখানে বর্ষা কতজনকে জেল খাটিয়েছে, আজ পর্যন্ত কাউকে ছেড়ে দেয়নি। কিন্তু এই ছেলেটাকে ছেড়ে দিয়েছে, এটা বর্ষা মেনে নিতে পারছে না। তাই সে সিদ্ধান্ত নিয়েছে আজকে রাসেলকে ফলো করবে। রাসেল ভার্সিটিতে আসে। ভার্সিটিতে এসে পুরো ভার্সিটি ঘুরে দেখতে থাকে কোথায় কি আছে না আছে। প্রিন্সিপালের রুমের দিকে রওনা দেয় রাসেল। রাসেলের পেছন পেছন বর্ষা, তামান্না, সুলতানা এবং আরো কিছু ছেলে মেয়ে তাকে ফলো করতে থাকে। রাসেল ধীরে ধীরে প্রিন্সিপালের কেবিনে উঁকি মারতে থাকে। প্রিন্সিপাল ভেতরে কিছু একটা করছে। এমন সময় টেবিলের উপরে রাখা প্রিন্সিপালের ফোনটা বেজে ওঠে। প্রিন্সিপাল ফোনটা রিসিভ করতেই ফোনের ওপাশে থাকা ব্যক্তিটা বলে ওঠে, প্রিন্সিপাল, তুমি সতর্ক সাবধান হয়ে যাও। কাল রাতে আমি খবর পেয়েছি বাংলাদেশ গোয়েন্দা বিভাগের রাসেল শেখ আমাদের কালো ধান্ধার উপর তার বাঘের থাবা মেরেছে। মেয়েগুলোকে সে নিজের আপন জনের কাছে ফিরিয়ে দিয়েছে। কোটি কোটি টাকা এবং অস্ত্রগুলো লুট করে নিয়েছে এবং মেরে ফেলেছে সেই তিনজন ছেলে মেয়েকে। প্রিন্সিপাল এই কথা শুনে তো চমকে ওঠে। কয়েক হাত দূরে গিয়ে সিটকে পড়ে ভয়ে বুক থকপক করতে শুরু করেছে। হঠাৎ ঘাম ঝরতে শুরু করেছে।
রাসেল বুঝতে পারে না হঠাৎ করে প্রিন্সিপালের কি হলো, যে প্রিন্সিপাল ভয়ে এমন করছে। রাসেল বিষয়টা ভাবতে থাকে। প্রিন্সিপাল ভয়ে ভয়ে বলে ওঠে, কিন্তু ওর তো এই কথা জানার কথা নয়। কাল রাতে বান্দরবান খাগড়াছড়ি রাঙ্গামাটিতে মালগুলো পাচার করেছিলাম। এখানে ও খবর পেল কোথা থেকে? প্রিন্সিপাল, তুমি হয়তো জানো না যে রাসেল শেখ কতটা ভয়ঙ্কর ও ডেঞ্জারাস একজন অফিসার। সে অপরাধীকে ঘ্রাণ সুখে অপরাধীর জায়গায় চলে যায় আর সেইখানে গিয়ে অপরাধীদের নির্নংসভাবে হত্যা করে। ওর ক্যারেক্টারে নেই কোনো ডায়েরি, নেই কোনো কমা, একদম ফুল স্টপ। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি আজকে এই ভার্সিটি থেকে পালিয়ে যাব। আর এখানে থাকা যাবে না, কেননা বিপদ কোনো সময় ভার্সিটিতে চলে আসবে, বলা যাবে না। রাসেল বুঝতে পারে না যে প্রিন্সিপাল হঠাৎ করে এত ঘাবড়ে গেল কেন। রাসেল ভাবতে থাকে কি হতে পারে। রাসেল এবার নিজের পকেট থেকে একটা বক্স বের করে, তারপর রোবোটিং একটা মশা বের করে জানালায় হালকা ফাঁকা করে ভেতরে ঢুকিয়ে দেয়, যেখানে প্রিন্সিপালের সব কথা শোনা যাবে এবং ভিডিও কলে কার সাথে কথা বলছে সেটা স্পষ্ট দেখা যাবে। রিমোট কন্ট্রোল দিয়ে কন্ট্রোল করতে থাকে সেই মশাটাকে। তারপর কানে হেডফোন লাগিয়ে রাসেল প্রিন্সিপাল ও মেয়রের সমস্ত কথা শুনতে থাকে। ফোনের ওপাশে মেয়র বলছে। মেয়রকে দেখে বেশ খানিকটা অবাক হয় রাসেল, তবুও মুচকি একটা হাসি দেয়। বর্ষা ও তার দলবল রাসেলের কর্মকাণ্ড দেখে হয়তোবা তারা বুঝতে পারে না আসলে এই ছেলে কে আর প্রিন্সিপালের কেবিনের দিকে এভাবে লুকিয়ে আছে কেন। তারা কোনো কিছুই বুঝতে পারে না, শুধু ভাবতে থাকে। তাদের মনে মনে অনেক কথা, কিন্তু জিজ্ঞাসা করার সাহস পাচ্ছে না কাউকে। রাসেল সমস্ত কথা শুনতে থাকে। মেয়র বলে ওঠে, প্রিন্সিপাল, কালকে একটা ট্রাক যাবে কলেজে। তুমি যতগুলো ভার্সিটির ড্রাগস, মাদ, বিয়ার এবং অস্ত্র আছে সবগুলো ট্রাকে লোড করে তুমি সেইখান থেকে পালিয়ে আসবেন, যেন কেউ বুঝতে না পারে আমরা কালকে এই শহর ছেড়ে চলে যাব। কিন্তু স্যার, কতগুলো ছেলে মেয়ের সামনে দিয়ে কি করে মালগুলোকে ট্রাকে উঠাবো? সেখানে যদি ছদ্মবেশে রাসেল শেখ চলে আসে তাহলে কি হবে? দেখো, মরতে তো আমাদের হবে, মরার আগে একটু রিস্ক নিতেই হবে, না হলে ওগুলো যাবে এগুলো যাবে। তুমি একটা কাজ করো, ভার্সিটির পিছন দিক দিয়ে সব মালগুলো ট্রাকে লোড করে পিছনের গেট দিয়ে ট্রাকটাকে তুমি বের করবে। ঠিক আছে। তাদের কথোপকথন শুনে মুচকে একটা হাসি দেয় রাসেল। তারপর রাসেল পেছন ঘুরে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আবার নিজের ক্লাসরুমের উদ্দেশ্যে রওনা দেয়। বর্ষা ভাবতে থাকে আসলে ছেলেটা কে, কিন্তু বুঝতে পারে না। বর্ষা বলে ওঠে, সুলতানা, তুই জানিস এই ছেলেটা কি? আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না। একে দেখতে গরিব হলেও সত্যিকারের গরিব না। এর হাতে একটা কি যেন দেখলাম, ড্রোনের মতো। ছেলেটাকে চোখে চোখে রাখতে হবে বর্ষা, তবেই আমরা বুঝতে পারবো আসলে এই ছেলের উদ্দেশ্যটা কি, কেন এই ভার্সিটিতে ভর্তি হয়েছে, ওর আসল পরিচয় কি। তুই একদম ঠিক বলেছিস। আজ থেকে ওকে আমি ফলো করব। ও যেখানে যাবে সেখানেই আমি যাব। ও আসলে কে, ও সত্যিকারের পরিচয়টা আমাকে যে করেই হোক বের করতে হবে। তারপর ওকে পুলিশে ধরিয়ে দেব। ছেলেটাকে দেখতে পুরো গুন্ডাদের মতো। এভাবে কথা বলে তারা চলে যায় নিজেদের ক্লাসরুমে। আজকে ফার্স্ট বেঞ্চে বসে আছে রাসেল। রাসেলের পাশে বসে আছে রাজ, তার বন্ধু। বর্ষা কোনো কিছু না বলে পেছনের বেঞ্চে গিয়ে বসে পড়ে। ম্যাডাম ক্লাস বোঝাতে থাকে, এক এক করে সমস্ত ক্লাস শেষ করে দেয়। তারপর ভার্সিটি ছুটি হয়ে যায়। গুটি গুটি পায়ে হেঁটে রাসেল চলে আসে একটা বস্তিতে। বর্ষা, সুলতানা ও আরো কয়েকটা মেয়ে মিলে ফলো করতে থাকে। রাসেল এটা বুঝতে পেরে বস্তির ভেতরে প্রবেশ করে। রাসেল তারপর কয়েকটা গলির ভেতর দিয়ে তাদেরকে চক্কর খাইয়ে হঠাৎ করে গায়েব হয়ে যায় রাসেল। বর্ষা ও তার দলবল হাজারো চেষ্টা করে রাসেলকে খুঁজে পেয়ে বের করতে পারে না। রাসেল সবার চোখে ধুলো দিয়ে চলে আসে সেনাবাহিনীর ক্যাম্পে। সেখানে এসে সমস্ত কিছু তৈরি করতে বলে কালকের জন্য, কেননা কালকে ফাইনাল খেলবে রাসেল শেখ। তাই সবাইকে নিজেদের মতো করে তৈরি এবং প্রস্তুত থাকতে বলে। সমস্ত কিছু নিয়ে কালকেই শহরের মেয়র এবং শহরের প্রিন্সিপালের জীবনের ইতিহাস শেষ করবে। রাসেল বলে ওঠে, জুয়েল, তুমি সমস্ত কিছু তৈরি করে রেখো। কালকে ভার্সিটিতে শেষ খেলাটা খেলবো। চোর পুলিশ খেলাটা কালকেই শেষ করতে হবে। জি স্যার, আমাদের সমস্ত কিছু তৈরি করা আছে। আপনি অর্ডার দেওয়া মাত্রই বৃষ্টির মতো গুলি করা হবে তাদেরকে। ঠিক আছে, কালকের জন্য সবাইকে তৈরি থাকতে বলো। এই বলে রাসেল নিজের কেবিনে চলে যায়। তারপর ল্যাপটপে বসে কিছু একটা করতে থাকে। দেখতে দেখতে রাত হয়ে সকাল হয়ে যায়। ভার্সিটিতে প্রবেশ করেছে অসংখ্য ছাত্রছাত্রী।
রাসেল আজকে একটু স্মার্ট হয়ে এসেছে। আজকে একটু ভার্সিটিতে বেশি ছেলেপেলে দেখাচ্ছে। অন্যদিকে কলেজের পেছন দিকে ট্রাক প্রবেশ করছে। প্রিন্সিপাল এক এক করে ট্রাকের সমস্ত জিনিসপত্র লোড করতে থাকে। ছদ্মবেশে প্রবেশ করেছে রাসেলের অনেকগুলো সেনাদল। ট্রাকটা লোড করা শেষে যখন এটা চলে যেতে নেবে, এমন সময় প্রিন্সিপালের পায়ে বেশ কয়েকটা গুলি করে। গুলির শব্দে পুরো ভার্সিটি কেঁপে ওঠে। প্রিন্সিপাল মাটিতে লুটিয়ে পড়ে। ট্রাকের ভেতরে থাকা ছেলেপেলেগুলো বের হয়ে আসে। রাসেলের দলের সাথে সংঘর্ষ লেগে যায় প্রিন্সিপালের ছেলেপেলেগুলোর। শুধু ভার্সিটিতে গোলাগুলির শব্দ শুনে ছাত্রছাত্রীরা এদিক ওদিক ভয়ে দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু করেছে। কোণের এক আড়াল থেকে বর্ষা লুকিয়ে দেখতে থাকে রাসেল গুলি করেছে প্রিন্সিপালকে। বিরাট রকমের একটা সংঘর্ষ তৈরি হয়ে যায়। এক এক করে প্রিন্সিপালের সমস্ত ছেলেকে মেরে ফেলে। তারপর প্রিন্সিপালকে মাটিতে টানতে টানতে নিয়ে আসে ভার্সিটির সামনে, সাথে ট্রাকটা। এমন সময় সেখানে মেয়র এসে উপস্থিত হয়। রাসেল কোনো কিছু বলে ওঠার আগেই মেয়র রাসেলের উপরে গুলি চালায়। হঠাৎ আচমকা হওয়াতে রাসেলের ডান হাতে গুলি লেগে। এটা দেখে রাসেল একটা মুচকি হাসি দেয় আর বলে ওঠে, মেয়র, তুই ভীষণ বোকা। মরার জন্য তুই চলে এলি নিচ থেকে আজরাইলের কাছে। কথাটা শুনে মেহর উচ্চস্বরে মুচকি একটা হাসি দেয় আর বলে ওঠে, আমি ভালো করে জানি যে তুমি বেঁচে থাকবে না, কিন্তু আমি মরার সাথে সাথে তোকে মেরে ফেলবো। কারণ তুই একটা ক্রিমিনাল অফিসার। তোর মতো সন্ত্রাসী অফিসার এই বাংলাদেশের মাটিতে আছে বলে আমাদের মতো সাধু ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে না। মেয়র কথা বলছে, অন্যদিকে রাসেলের ডান হাত জুয়েল পেছন থেকে এসে মেয়রের কোমর বরাবর মারে এক লাথি। কয়েকটা আছাড় খেয়ে উল্টে পড়ে মেয়র। এরপর রাসেল আরো কয়েকটা লাথি মারে। মেয়র একটু মোটা থাকায় অল্পতেই হাঁপিয়ে গেছে। পাশে একটা রামদা ছিল, সেটা দিয়ে প্রিন্সিপাল মেয়রের 2-4 হাত কেটে ফেলে। এটা দেখে বর্ষা সহ তার উপস্থিত থাকা সকলে এক গগন কাঁপানো চিৎকার দেয়। রাসেল বলে ওঠে, আমার হাতে যে অপরাধী ধরা পড়ে তাকে হয় পরপারে, আর না হলে গোরস্থানে। কথাটা বলে এলোপাতাড়ি ছুরি দিয়ে পেটের মধ্যে আঘাত করতে থাকে। মিনিটে প্রায় 135টারও বেশি ছুরি দিয়ে আঘাত করেছে মেয়রের পেটে। মেয়রের পেট কেটে মেয়রের পেটে থাকা সমস্ত কিছু ছুরির সাথে বের হয়ে আসে। মেয়র সেখানে মৃত্যুর দুয়ারে ঢলে পড়ে। এরপর প্রিন্সিপালের গলার উপরে চালিয়ে দেয় তলোয়ারটা। প্রিন্সিপাল গলা কাটা মুরগির মতন ছটফট করতে থাকে। ছটফট করতে করতে সেখানেই মারা যায়। এমন সময় আকাশ থেকে 5-5টা হেলিকপ্টার আসে। হেলিকপ্টারগুলো ভার্সিটির মাঠে ল্যান্ড করলেন। হেলিকপ্টারগুলো থেকে বেরিয়ে আসে মন্ত্রী, ম্যাজিস্ট্রেট, আইনমন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী, রেলমন্ত্রী। রাসেল তাদেরকে দেখে বলে ওঠে, স্যার, এখানে সমস্ত কিছুর প্রমাণ আছে। এদেরকে মারা হয়েছে কারণ এরা খারাপ কাজের সাথে যুক্ত ছিল। ম্যাজিস্ট্রেট রাসেলের কাছ থেকে সমস্ত প্রমাণ নিয়ে উড়াল দেয় হেলিকপ্টার নিয়ে। আবারও তারা নিজ গন্তব্যে একটা হেলিকপ্টার। মন্ত্রী সেখানে উপস্থিত আছে। মন্ত্রী বলে ওঠে, বাবা, তোমার কোনো ক্ষতি হয়নি তো? তুমি এত বড় মিশন এসেছো, আমাকে যদি একটু আগে জানাতে তাহলে তোমার সুরক্ষার ব্যবস্থা করতাম। মন্ত্রীর কথা শুনে তো বর্ষা অবাক, কেননা মন্ত্রী রাসেলকে বাবা বলে ডাকছে। এটা দেখে বর্ষা বলে ওঠে, বাবা, তুমি এই খুনি সন্ত্রাসী ক্রিমিনালটাকে বাবা বলে ডাকছো আর স্যার বলছো কেন? তুমি হলে এই শহরের মন্ত্রী, আর সে একটা টোকাই কোথা থেকে উঠে এসেছে তার না জেনেই তুমি কিনা তাকে স্যার বলছো? মন্ত্রী এই কথা শুনে বেশ রেগে যায়। দৌড়ে এসে এরপর বেশ কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয় বর্ষার গালে। চিৎকার মেরে বলে ওঠে, তুই কাকে কি বলছিস? তুই জানিস উনি কে? উনি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডো একজন অফিসার। ওনার নাম হচ্ছে রাসেল শেখ। বর্ষা রাসেল শেখ নামটা শুনে তো চমকে ওঠে। উপস্থিত থাকা ভার্সিটির সবাই চমকে ওঠে। অবাক দৃষ্টিতে এক নয়নে তাকিয়ে আছে বর্ষা রাসেলের দিকে। রাসেল একটা মুচকি হাসি দেয় আর সবার উদ্দেশ্যে বলে ওঠে, এখানে ভয় পাওয়ার কোনো কিছু নেই। আমি এখানে অপরাধীদের ধরতে এসেছিলাম একটা মিশনে। তোমাদের সাথে থেকে আমার বেশ ভালো লেগেছে, তবে ভার্সিটির স্বভাব চরিত্র ভালো লাগেনি। রাসেলের মুখে এই কথা শুনে সবাই মাথা নিচু করে ফেলে। মন্ত্রী রাসেলের সামনে এসে দাঁড়ায় আর বলে ওঠে, স্যার, একটা কথা বলতাম যদি কিছু মনে না করতেন। আমি শহরের মন্ত্রী হয়ে আপনাকে অনুরোধ করছি, আপনি আমার মেয়েটাকে বিয়ে করবেন। রাসেল তো মন্ত্রীর মুখে এই কথা শুনে অবাক হয়ে যায়। রীতিমতো রাসেল ভেবা জায়গা খেয়ে ফেলে। বর্ষার তো চোখগুলো বড় বড় করে তাকিয়ে আছে তার বাবার দিকে। পুরো কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা হা করে মন্ত্রীর দিকে তাকিয়ে আছে। মন্ত্রী আবার বলে ওঠে, স্যার, আসলে আমার মেয়েটা আপনার সাথে বিয়ে কেন দিতে চাইছি সেটার কারণ আছে। কারণ আমার মেয়ে বদরাগী। আপনার মতো একজন অফিসারের হাতে আমার মেয়েটাকে তুলে দিলে আমার মেয়েটা হয়তো সঠিক পথে আসতে পারে। প্লিজ স্যার, আমি আপনাকে অনুরোধ করছি, তা না করবেন না। রাসেল কি করবে বুঝতে পারে না।
ভাবতে থাকে রাসেল। রাসেল বর্ষাকে পছন্দ করেছে, কিন্তু সে বলতে পারে না, কারণ তার জীবনে কোনো সিকিউরিটি নেই। যখন তখন পরপারে পাড়ি জমাতে পারে। তাই রাসেল আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে তাকায়নি। নিজের কাজ এবং ডিউটিকে সম্মান করে এসেছে। মন্ত্রী বারবার অনুরোধ করতে থাকে। রাসেল তার অনুরোধ ফিরিয়ে না দিতে পেরে বলে ওঠে, ঠিক আছে, আমি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি আছি। বিয়ের যত তাড়াতাড়ি সম্ভব দেওয়ার ব্যবস্থা করেন। এই কথা শুনে বর্ষা রেগে গিয়ে তেড়ে এসে বলে ওঠে, আমি ওনাকে বিয়ে করতে পারবো না। ওনার মতো একটা রাগী অফিসারকে বিয়ে করার আমার কোনো ইচ্ছা নেই। আর বাবা, আমি এখন বিয়ে করতে চাই না। তো এইসব আমাকে বুঝিয়ে কোনো লাভ নেই। চুপ, বেয়াদব মেয়ে কোথাকার। এক চওড়ে দাঁত কপাটে ফেলে দেব। আমার উপরে কথা বলো। আমি সিদ্ধান্ত নিয়েছি, তোমাকে বিয়ে দেব মানে বিয়েই দেব। বাবা, তুমি এটা আমার সাথে করতে পারলে? তুমি আমার দাঁত কপাটি ফেলে দিবে এরকম একটা রাগী, ডেঞ্জারাস, ভয়ঙ্কর খুনি কিলারকে আমাকে বিয়ে করতে হবে? এই কথা শুনে সবাই হেসে দেয়। তারপরে মন্ত্রী আর কোনো কথা না শুনে বর্ষাকে নিয়ে চলে যায়। একা করে ভার্সিটিতে সবাই রাসেলের কাছে ক্ষমা চায়। রাসেল সবাইকে ভালো হতে বলে হেলিকপ্টারে চড়ে উড়াল দেয় সেনানিবাসের উদ্দেশ্যে। দেখতে দেখতে বিয়ের সময় চলে আসে। আজ রাসেলের বিয়ে। পরপর 35টা গাড়ি বেরিয়ে যায় বাংলো থেকে। তারপর মন্ত্রীর বাড়িতে চলে আসে। দেখতে দেখতে বিয়ের সবকিছু হয়ে যায়। এরপর বর্ষাকে নিয়ে হেলিকপ্টারে বসে রাসেল উড়াল দেয় তার বাড়ির উদ্দেশ্যে। বাড়িটাকে অপরূপ সুন্দর করে সাজিয়েছে। ঘরের মধ্যে বসে আছে বর্ষা। রাসেল ভেতরে প্রবেশ করে। রাসেলকে দেখে বর্ষা বলে ওঠে, আপনাকে বিয়ে করেছি বলে আপনি কিন্তু স্বামীর অধিকার চাইতে আসবেন না। আপনার মতো ভয়ঙ্কর মানুষের সাথে আমি এক রুমে থাকতে পারবো না। তোমার মতো একটা বেয়াদব মেয়েকে আমি আলাদা কোনো রুমে থাকতে দেব? আমার পরিবারের সদস্য হওয়ার জন্য আমি আমার বেয়াদব বউকে আজকে বোঝাবো যে রাসেলের পাওয়ার কতটা। আপনাকে সাবধান করলাম, বলে দিলাম, আপনি কিন্তু আমার দিকে আসবেন না, না হলে কিন্তু এই ফল কাটার ছুরি দিয়ে আপনার গলার শিরা কেটে দেব। আজকে যাই হয়ে যাক না কেন, রাসেল আজ রাসেলের পাওয়ার দেখিয়ে ছাড়বে যে রাসেল কতটা ডেঞ্জারাস। আপনাকে সাবধান করছি, কিন্তু আমার দিকে এইভাবে এগিয়ে আসবেন না, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। রাসেল কোনো কথা শোনে না। ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। বর্ষা ভয়ে পিছুতে থাকে। একসময় খাটে গিয়ে আটকে যায় রাসেল। চেপে ধরে বর্ষাকে। তারপর আলতো করে 2 ঠোঁট 4 ঠোঁটে রূপান্তর করে। তারপর হালকা করে বিছানার উপর ফেলে দিয়ে রাসেল বর্ষার উপরে উঠে নিজের মতো করে কিস করতে থাকে বর্ষাকে। ধীরে ধীরে বর্ষা রাসেলের কাছে সবকিছু বিলিয়ে দিতে থাকে। ভালোবাসার মধ্যে দিয়ে গল্পটাকে এখানে শেষ করে দিলাম। জানি না কেমন হয়েছে।